আসসালামু আলাইকুম। জিসান জনি ভাই, আশা করি ভালো আছেন, ভালো দলে আছেন। আমিও ভালো আছি। আমি ২০১৪ সাল থেকে ভূত এফএম শুনে থাকি। ভূত এফএমের পাশাপাশি আমার আরও এইসব ঘটনা শুনতে অনেক ভালো লাগে এবং আমার জীবনের সাথে ঘটে যাওয়া এরকম একটা সত্য ঘটনা আপনাকে প্রকাশ করতে পেরেছি, তাতেই আমি অনেকটা নিজেকে ধন্য মনে করছি। যাই হোক, কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাই। নাম প্রকাশ না করার কারণে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এসব ঘটনা জানার পরে যখন শুনলাম ভূত এফএম আবার চালু হয়েছে, তখন আর নিজেকে আটকাতে পারলাম না। তখন নিজেকে না আটকাতে পেরে ঘটনাটা লিখতে শুরু করলাম। নিজের সাথে একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, যা আমার জীবনকে পুরো নষ্ট করে দিয়েছে। একটি বছর নষ্ট হয়ে গেছে। আমার ঘটনাটি অনেক বড়, তবু ছোট করে লেখার চেষ্টা করছি। যেহেতু এটা আমার প্রথম ঘটনা লেখা, কোনো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছোটবেলা থেকে আমি একটু চঞ্চল প্রকৃতির ছিলাম। সবার সাথেই খুব সহজেই মিশতে পারতাম। আমি তখন ডিপ্লোমা 5th সেমিস্টারের ছাত্র। আমি দেখতে মোটামুটি ভালোই ছিলাম। যে কোনো মেয়ে আমাকে পছন্দ করে, কিন্তু 2-1 মাসের বেশি তার সাথে আমার বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারতাম না। 2020 সালের ডিসেম্বর মাসের ঠিক 26 তারিখে ফেসবুকে একটি মেয়ের সাথে পরিচয় হয়। আমি আগেই বলেছি, আমার সম্পর্কে কারোর সাথে 2-1 মাসের বেশি ঠিক সম্পর্কটা টিকাতে পারতাম না। কিন্তু এইবার তার উল্টো ঘটে। নিজের অজান্তেই মেয়েটির সাথে দেখা করার পর তাকে ভালো লাগে। ভালো লাগা শুরু হয়, কথাবার্তা ভালো লাগে এবং তার সাথে আমার একটা সম্পর্কও তৈরি হয়ে যায়। পলিটেকনিকে আমি যেখানে পড়তাম, যে জেলায়, তার অপর জেলায় মানে তার পাশের জেলায় মেয়েটির বাসা ছিল। এর মাঝে আমার 5th সেমিস্টারের পরীক্ষা শুরু হয় এবং পরীক্ষা শেষ হওয়ার পর আমি মেয়েটাকে চাপ দিতে থাকি বিয়ের জন্য। সে যেন তার পরিবারকে বলে বিষয়টা। আমিও আমার পরিবারকে জানাই। আমার পরিবার মানলেও তার পরিবার মেনে নিতে চায় না। আমরা পালিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিই। যাই হোক, সে বলে সে সময় পেলে বেরিয়ে চলে আসবে। এর মধ্যে 4-5 মাস কেটে যায়। হঠাৎ একদিন আমার 6ষ্ঠ সেমিস্টার পরীক্ষা, 1 মাস বাকি আছে। সে হঠাৎ করে ফোন দিয়ে বলল, আমি মাওনা ঘাটে আছি, আমাকে নিয়ে যাও। আমি আর সেই সময় 7-5 না ভেবে মেস থেকে ছোট ভাইকে নিয়ে আর আমার একটা ফ্রেন্ডকে নিয়ে চলে যাই সেখানে। সরাসরি সেখান থেকে নিয়ে আমি আমার বাসায় সেই মেয়েকে নিয়ে, যেহেতু আমার পরিবার মেনে নিয়েছিল, আমার বিষয়টা আমাদের মানিয়ে নিতে অতটা কষ্ট হয়নি। আমার পরিবার আমাদের দুজনের বিয়েটা দিয়ে যায় এবং ভালোই দিনকাল কাটছিল আমাদের। এর মধ্যে আমার মা তার কাছে থেকে তার পরিবারের নাম্বার নেয় এবং তার পরিবারে আমাদের পরিবারের ঠিকানা দেয়। পরদিন তার পরিবারের থেকে আমাদের পরিবারের সবাই তাদের পরিবারের লোকজন আমাদের বাসায় এসে একদম উপস্থিত। আমি দেখে তো পুরাই হতবাক। কী রে, কীভাবে হইল? মায়ের কাছে জানলাম, মা আসতে বলেছে। তারা আমাদের উপর খুব ক্ষিপ্ত। তাদের না জানিয়ে বিয়ে করার জন্য অনেক জল্পনা কল্পনা শেষে তারা তাদের মেয়েকে নিয়ে যাওয়ার জন্য রাজি করতে পারল না। তখন তারা খাওয়া দাওয়া শেষ করে চলে যায়। 1 মাসের মতো বাসায় থাকার পর পরীক্ষার সময় হলে আমি কলেজে চলে আসি। এত কিছু কেন বললাম, যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। যাই হোক, আমি আসার কিছুদিন পর রমজান মাস শুরু হয়। প্রথম রোজার দিন মা ফোন দিয়ে বলে তারা সবাই মেনে নিয়েছে,
আমি ভাবি, যাক আলহামদুলিল্লাহ, বেশ ভালোভাবেই তখন তারা যোগাযোগ করে আমার সাথে। সপ্তম রোজার দিন মা আবার ফোন দিয়ে বলে, তোর খালা শাশুড়ি এবং তার ছেলে এসেছে, তোর বউকে নিয়ে যাবে। তোর পরীক্ষা শেষ হলে তোকে আর তোর বাবাকে গিয়ে নিয়ে আসতে বলছে। আমি বলি, না, আমি বাসায় না যাওয়া পর্যন্ত কোথাও যাওয়া যাবে না। পরে সবার জোরাজুরিতে বলি, আচ্ছা ঠিক আছে, 7 দিনের জন্য যাও। তারপর যেন তারা এই বিষয়টা নিয়ে আর কিছু বলে না। তারপর তারা তাকে নিয়ে চলে যায়। ঘটনাটা শুরু হয় তখন থেকেই। পরদিন তারা বাসায় গিয়ে ফোন না দেওয়ায় আমি দুপুরে ফোন দেই, ঠিকঠাক বাসায় পৌঁছেছে কিনা সেটা বোঝার জন্য। ফোন দেওয়ার পর আমি রীতিমতো শকড হয়ে যাই। কথা বলছিলাম, আমি আমার বউ আমাকে বলছে, তুই আমাকে ব্যবহার করেছিস, তুই আমাকে কোনোদিন ফোন দিবি না। আমি ভাবছি এটা কে যে আমার ছাড়া সে কিছুই বুঝতো না, সে এসব কথা কিভাবে বলছে, আমি এটা ভাবতেই পারছি না। ফোনের ওপার থেকে আবার আমার শাশুড়ি কথা বলছে, তোমার জীবনটা আমরা নষ্ট করে দেব, তুমি আমার মেয়ের জীবনটা যেভাবে নষ্ট করে দিয়েছো, আমি সেইভাবে তোমার জীবনটাও নষ্ট করে দেব। আমি ফোন কেটে দিই। বাসায় ফোন দিলাম, মা ফোন ধরেই কেঁদে কেঁদে গলায় বলল, তোর বউ আমাকে খুব অপমান করেছে, তোর শাশুড়ি। আমি ভাবছি কি হচ্ছে এগুলো। এর মধ্যে মা বলল, তারা সোজাসুজি জানিয়ে দিয়েছে তারা আর ওই বউকে বাসায় আসতে দেবে না। এগুলো শুনে আমার মাথা কাজ করে না। রাগে আমি আর কোনো কথা বলি না। এরপর তারা আমাদের যা পাঠাবে না, আর ওইটা মেয়েটাকে যা আর পাঠাবে না, এটা আসলে আমরা বুঝতে পারি এবং আমি ফোন রেখে শুয়ে পড়ি। এগুলো তখন আমি তেমন কিছু ভাবিনি। তখন আমার মনেই হয়নি যে এই রকম খারাপ কিছু আমার সাথে ঠিক ঘটবে। যাই হোক, এত কিছুর পরে আমি শুয়ে পড়ি। হঠাৎ আমি দেখি আমার দরজায় কয়েকটা টোকার শব্দ। অনেকটা জোরে জোরে টোকাগুলো পড়েছিল, কিন্তু হঠাৎ করে আমি টোকার শব্দ আওয়াজ পাওয়ার পর আমি অনেকটা ঘাবড়ে গেলাম। তারপর ভাবলাম হয়তোবা কেউ মজা করতেছে আমার সাথে, বা তোমরা ছেঁড়াছাড়ি হবে এইরকম একটা সম্পর্ক, তাই না? আমি তাকে বললাম, হ্যাঁ। তোমাকে কে বলল? বলল যে তোমার আম্মু আমাকে বলেছে। তারপরে আমরা তোমাকে অনেক খোঁজাখুঁজি করার পর যখন কোথাও পাচ্ছিলাম না, আমরা শহরের দিকে খুঁজতে যাই, কিন্তু তুমি বাগানে পড়েছিলে সেটা আমরা কেউ জানতাম না। তারপর একটা পথচারী এসে বলে, এই বাগানে এখানে কে পড়ে আছে, একটু দেখেন তো। তারপর আমরা গিয়ে দেখি তুমি ওখানে পড়ে আছো। তোমার চোখগুলো একটু খুলে দেখি, তোমার চোখগুলো একদম টসটসে লাল হয়ে গেছে। তারপর আমরা সবাই মিলে আন্দাজ করি যে তুমি নেশা করেছো। তারপরে আমরা তোমাকে ম্যাচ মালিকের বাসায় নিয়ে যাই, যার কারণে ম্যাচ মালিক তোমার উপর এত ক্ষিপ্ত হয়েছিল। তখন আমি বুঝতে পারলাম যে আসলে ম্যাচ মালিক আমার সাথে এইরকম খারাপ ব্যবহার করার কারণ কি। কিন্তু আসলে আমি তো এসব কিছু করি নাই। আমি সবাইকে যখন এই কথাটা বোঝাচ্ছি, কিন্তু কেউ আমার কথাটা ধরছেই না। আমি যেন এসব করেছি, তারা এইটাই বিশ্বাস করছে। যাই হোক, অনেক কিছু বলার পরে পরের দিন আমি ম্যাচ মালিকের কাছে যাই এবং আমার ভুলের জন্য তার কাছে অনেক অনুরোধ করি। বলি, আমার বাসায় বলার দরকার নাই, আপনি এসব বলেন না। ম্যাচ মালিক অনেকটা গম্ভীর ভাষায় বলল, আচ্ছা ঠিক আছে, বলবো না, কিন্তু নেক্সট টাইমে যেন এইরকম কোনো কাজ না হয় আমার এই ম্যাচে। আমি তাকে বললাম, হ্যাঁ ঠিক আছে, আমি যথেষ্ট চেষ্টা করব এরকম যেন কাজ না হয়। তারপর সেদিন আর পড়াশোনা আমার হলো না। তার 2 দিন পরে আমার পরীক্ষা। পরের দিন একটু পড়তে বসলাম, হঠাৎ করে আমার মাথা ব্যথা শুরু হলো। মাথা ব্যথা শুরু হওয়ার এক পর্যায়ে আমি শুয়ে পড়লাম। হঠাৎ করেই আমি আচমকা দেখি আমার সেই বউ, সে আমার
কাছেই বসে আছে আর বলছে, চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। তারপরে আমি আবার তার সাথে বাইরে চলে যাই। বাইরে চলে যাওয়ার পর সে আমার কাছে হঠাৎ করে আমার শরীরের উপর লাফিয়ে পড়ে। লাফিয়ে পড়ার পর আমাকে বলে, আমি এবার তোর জীবন নিব। আমি তাকে অনেকবার অনুরোধ করার পরেও সে আমাকে কোনোভাবেই ছাড়ছে না। তারপরে আর আমি কিছু বলতে পারি না। পরের দিন আবার আমি আমাকে আমার ম্যাচের রুমে দেখতে পাই। রুমে দেখার পরে আমি অনেকটা হতভম্ব হয়ে যাই। তারপর ম্যাচ মালিক আবার রেগেমেগে বলে, তুমি আমার ম্যাচ থেকে এখন চলে যাবে। পাশাপাশি দেখি আমার বাবা মাও এসেছে। তারা অনেকটাই কাঁদো কাঁদো ভাষায় বলছে, বাবা তোর কী হয়েছে, আমাকে খুলে বল। আমি তাদেরকে কী উত্তর দেব এইটাই ভেবে পাচ্ছিলাম না সেই সময়। আমার সাথে কি হচ্ছে এসব। তারপর ম্যাচ মালিক আমার বাবা মাকে সব কিছু পুরো ঘটনা খুলে বলার পরে তখন আমার মা বাবা ডিসিশন নেয় যে তারা আমাকে বাসায় নিয়ে যাবে। কিন্তু আমার সেমিস্টারের আরও 2টা পরীক্ষা বাকি ছিল। তারপরেও অনেকটা ম্যাচ মালিকের বাধ্যতার কারণেই আমাকে বাসায় যেতে হয়। পরীক্ষা আর আমার দেওয়া হলো না। আমি কথা মতো আমার সাথে আমার মায়ের বাসায় চলে যাই এবং আমার বাবা আমাকে অনেক রাগারাগি করছিল, একটা মেয়ের জন্য এইভাবে নিজের জীবনকে নষ্ট করতে হবে? আমরা কি তোমাকে একবার বলেছি যে তুমি এসব করো? তারপরে আমি তাদের কোনো উত্তর দিতেই পারছিলাম না। আমি তাদেরকে বলছি আমি এসব ঘটনার কিচ্ছু জানি না, কিন্তু তারা ওই কথাটা আমার বিশ্বাসই করছে না। বাসায় আসার পর 2-4টা দিন আমার ভালোই কাটছিল, কোনো সমস্যা ছিল না, সব মিলে ভালোই কাটছিল। একদিন হঠাৎ আমার দরজার ভেতর সে আগের মতো 2-3টা টোকা শব্দ পড়ল। তারপর আমি একটু বাইরে বার হলাম। বাইরে বের হয়ে দেখি কিছুই নেই। হঠাৎ করেই আমি দেখি আমার সেই স্ত্রী আমার সামনে দাঁড়িয়ে আমাকে বলছে, আমার জীবনটা শেষ করে তুমি এখন শান্তিতে থাকবে, তোমার কখনো শান্তি হবে না, আমি তোমাকে মেরে ফেলবো। আমি তাকে বারবার বলছিলাম, আমি এসব কিছু বুঝতেছি না, তুমি আমার সাথে এরকম করছো কেন? তারপর হঠাৎ করে সে আমার হাতটা ধরে আমার বাড়ির বাইরে ঠিক পিছনে একটা ঝোপ আছে বা জঙ্গল বলতে পারেন, ছোট একটা জঙ্গল, খুব বেশি বড় না, হতে পারে 20 শতক জমির উপর একটা জঙ্গল। জঙ্গলটা আমাদেরই ছিল, ওখানে বেশি বাঁশ ছিল। তারপর আমাকে ওইদিকে টেনে নিয়ে যায়। তারপর আমি আর কিছু বলতে পারি না। তারপরে আবার আমার জ্ঞান ফিরলে দেখতে পাই আমার মার উপর আমার বাবা অনেক রাগারাগি করছে, ছেলে আমার নষ্ট হয়ে গেছে, আরও অনেক খারাপ খারাপ কথা বলছে যে তোর ছেলে নষ্ট হয়ে গেছে, তোর ছেলে আর ভালো হবে না, নেশা করে। কিন্তু আমি কারোর সাথেই নেশা করিনি বা আমি নেশার মধ্যেও যাইনি কখনো। ইভেন আমি একটা সিগারেটও খাই না কখনো। কিন্তু আমার সাথে এমন ঘটনা ঘটছে, কিন্তু সবাইকে যদি আমি বলছি এ কথাটা আমার কেউ বিশ্বাস করছে না। তারপর আমার আম্মুকে আমি এই বিষয়টা খুলে বলি, কিন্তু সেও বলছে হয়তো তোর মানসিক সমস্যা হয়েছে, যার কারণে তুই এরকম করছিস। তারপরে আমি আর কিছু না বলে রুমে চলে যাই। তারপর ঘুম থেকে উঠি, শরীরটা একটু ব্যথা করছিল, যার কারণে আমার পাশের বাড়ির এক ছোট ভাইকে আমি ডাকি আমার সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য। সে কেন জানি হঠাৎ করে কোথায় যেন চলে গেল, আমাকে কিছু বলল না। চলে যাওয়ার পর আমি দরজা লাগিয়ে যখন শুতে যাব, তখন আমি দেখি আমার বসার যে জায়গাটা আছে, মানে সোফাটা যেখানে আছে, সেখানে আমি দেখতে পাই কয়েকজন লোক ওখানে বসে গল্প করছে। আমি তাদের কাছে যেতেই তারা আমাকে ঠাস করে এক চড় দিয়ে বসলো। আমি অনেকটা ভয় পেয়ে গেলাম, আসলে এরকম হচ্ছে কেন। তারপর আমি ঘরের লাইট জ্বালালাম, দেখলাম আর ওখানে কিছু নেই। কিন্তু যখন আয়নাতে দেখছি, তখন যেন আমার গালের উপর 5টা আঙ্গুলের দাগ একদম লাল হয়ে আছে, যেন কেউ সজোরে আঘাত করলে এই রকম হয়। তারপরে আমি এসব কিছু না ভেবে আবার শুয়ে পড়ি। রাতে আবার বিভিন্ন ধরনের স্বপ্ন দেখতে থাকি, কিন্তু এই স্বপ্নগুলোর কোনো মানেই খুঁজে পাচ্ছিলাম না। এসব কিছু হওয়ার পরে আমি আমার
মায়ের সাথে সম্পূর্ণ ঘটনাটা আমি খুলে বলি, কিন্তু আমার বাবা বিশ্বাস করে না। এই ঘটনাটা আমার মা আমার বাবাকে বললে বাবা বলে, তোমার ছেলে নষ্ট হয়ে গেছে, তুমি এসব বিশ্বাস করো না, সে হয়তো এনিয়ে বেনিয়ে কিছু বলছে। কিন্তু মায়ের মন তো, আসলে সে আমার কথাটাই বিশ্বাস করেছিল। একদিন হঠাৎ আমার মা স্বপ্নে দেখে আমাকে যেন কেউ এসে গলা চেপে ধরে মেরে ফেলছে। হঠাৎ করে আমার মা চিৎকার করে ওঠে। তারপরে আমার বাবাও দেখি তার সাথে সাথে নাকি ওই রকম করে চিৎকার করে উঠেছিল। তারপরে আমার মা আমার বাবাকে বলে, তুমি কি কিছু দেখেছো? তখন আমার মা বলে, আমি দেখলাম আমাদের ছেলেকে কে যেন গলা টিপে ধরে মেরে ফেলছে। তারপরে এসব কিছু হওয়ার পরে আমার মা আমার বাবাকে যখন এসব বলে, আমার বাবাও ঠিক এই ঘটনাটা আমার মাকেও বলে। কিন্তু তারপরে এই ঘটনাটাকে তারা পাত্তা দেয় না, ভাবে যে তাদের হয়তো বা মনের ভুল। কিন্তু আমার মা এই বিষয়টা অনেক ডিপলি নিয়েছিল, নেওয়ার কারণে সেই বিষয়টা একটু ভালোভাবে দেখার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছিল। একদিন হঠাৎ আমি শুয়ে আছি, আমার মা আমাকে যেন দরজার কাছে এসে ডাকছে। আমি স্পষ্ট শুনতে পেলাম যে আমার মা আমাকে ডেকেছে। তারপরে আমি তাকে বললাম, কোথায় যাচ্ছ? আমার মা বলে, তোর দাদি অনেক অসুস্থ, তোর দাদিকে দেখতে যাচ্ছি, যাবি নাকি? চল। তো আমি বললাম যে এখান থেকে তো আমার চাচার বাড়ি যেতে 2 মিনিট সময় লাগবে, তুমি একাই যাও, আমি যাব না। তো আমার মা আমাকে বলল, না চল ঘুরে আসি, তোর ভালো লাগবে। তারপর আমি আমার মার পিছন পিছন যাচ্ছি, কিন্তু হঠাৎ করে আমি দেখি আমার মা আমার চাচার বাড়িতে না গিয়ে হঠাৎ করে বাঁশঝাড়ের দিকে যাচ্ছে। আমি তখন আমার মাকে বললাম, তুমি কোথায় যাচ্ছ? তারপর আমার মা বাঁশঝাড়ের ঠিক কাছে গিয়ে বাঁশগুলোর ওখানে বলছে, তুই মরবি, তোকে মরতে হবে, তোকে আমি বাঁচতে দেব না। আমি অনেকটা চমকে যাই, আমার মা আমাকে এরকম করে বলছে। তারপরে আমি মার কাছে গিয়ে যেই হাতটা ধরি, তখন দেখি সে হাতটা আর আমার মায়ের নেই, আমার স্ত্রীর হয়েছে, মানে আমার যাকে বিয়ে করেছিলাম তার হয়েছে। সে আমাকে হঠাৎ করে বলছে, তোমাকে তো আমি বাঁচতে দেব না, তোমাকে যে মরতেই হবে। তারপরে আমি ওখানেই জ্ঞান হারিয়ে ফেলি। তারপরে সকালবেলা আমি বুঝতে পারি আমি আমার মায়ের রুমে আছি। মা আমাকে নিয়ে অনেক কান্নাকাটি করছে, বাবা তুই এরকম করছিস কেন, তোর কি হয়েছে? তারপরে কথা অনুযায়ী দিনকে দিন আমার শরীর যেন শুকিয়ে যাচ্ছে, কোনো কিছু খেতে পারছি না, মাঝে মাঝে জ্বর আসে। জ্বর আসলে আবার বিভিন্ন ডাক্তার আসলেও এটা আসলে কোনোভাবেই আমার ঠিক হচ্ছিল না। জ্বর হওয়ার কারণে আমাকে অনেকবার বড় বড় ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু সাময়িক সময়ের জন্য আমার জ্বর ভালো হলেও কিন্তু পুরোপুরি কখনো ভালো হয় না। আমি আসলে এই বিষয়টা নিয়ে খুব ঘাবড়ে গিয়েছিলাম, আর আমার শরীর ধীরে ধীরে যেন অকেজ হয়ে যাচ্ছে। তারপর আমি কয়েকদিন পর কারোর সাথে চাইলেও কেন জানি কথা বলতে পারছিলাম না। আমি সবার সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু আমার ভিতর থেকে কথা বার হয় না। এরকম পরিস্থিতিতে আমার মা বলে, তোকে কাল তোর চাচার কাছে নিয়ে যাব। তার আগে বলে রাখি, আমার চাচা একটু জিন হুজুর এসব বিষয়ে একটু বেশি বিশ্বাস করে এবং সে টুকটাক এসব কাজও করে। তার কথা অনুযায়ী আমার চাচার কাছে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার চাচা আমাকে দেখে বলে, আমি আজকে তোমাকে কিছু বলতে পারবো না, তুমি 2 দিন পর আসো, আমি তোমাকে সব বলবো। তারপর কিছু পানি পড়া আর একটা তাবিজ আমাকে দেয়। তাবিজটা নিয়ে আসার পরে আমার শরীরে লাগানোর পরে তখন আমি কি যেন ওগুলো আজে বাজে কথা বলতে শুরু করেছিলাম। আমি ঠিক জানি না, কথাগুলো এরকম, এর চাইতে বড় কোনো কার কাছে নিয়ে গেলেও তোর ছেলেকে বাঁচাতে পারবি না, তোর ছেলেকে আমি মেরে ফেলবই। এসব আমার কণ্ঠ যে সময় হালকা চিকন ছিল, কিন্তু সেই সময় আমি যখন কথা বলছিলাম আমার কণ্ঠ নাকি অনেক মোটা হয়ে গিয়েছিল। আমার মা আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেইভাবেই আপনাদের লিখে প্রকাশ করছি। তারপরে প্রথম দিন যাওয়ার পরে আমি পরের দিন রাতে
অনুভব করি আমার শরীরের উপর কেমন জানি একটা হালকা ব্যথা অনুভব হচ্ছে। আমি ওঠার চেষ্টা করলেও উঠতে পারছি না। কেউ যেন আমার ঠিক বালিশের বাঁ পাশে শুয়ে আছে। তারপর আমি একটু চোখ ঘুরিয়ে দেখি ওখানে কিছুই নেই। আবার যখন আমি সোজা হয়ে শুলাম তখন আবার দেখি আমি অনুভব করছি আমার বাঁ পাশে কেউ শুয়ে আছে। আবার যখন তাড়াতাড়ি করে তাকাই, হঠাৎ করে মাথাটা ঘুরে দেই, তখন দেখি দুটো লাল চোখ আমার দিকে দেখছে। আমি অনেকটা হতভম্ব হয়ে ওদিকে তাকাই, আর সাথে সাথেই ওই চোখ দুটো আর দেখতে পাই না। আমি ধীরে ধীরে ভয়ে আমার আরও শরীরটা আটকে আসতে শুরু করলো। এমন সময় ফজরের আজান দিলে আর কোনো কিছু দেখতে পাইনি। তারপরে পরের দিনে আমাকে নিয়ে যাওয়া হয় আমার সেই চাচার কাছে। চাচা আমাকে বলে, তুমি বাইরে যাও, তোমার আম্মুর সাথে আমার কথা আছে। আমার আম্মুকে নাকি সেই সময় চাচা বলেছিল, তোমার ছেলের উপর কোনো জাদু মন্ত্র করা হয়েছে বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এই ব্ল্যাক ম্যাজিক এতটাই শক্তিশালী, আমি এটা কখনো করতে পারবো না। তারপর আমার বাবাকে সেখানে ডাকা হয়। আমার বাবা আসে। বাবা আসার পরে আমার বাবাকে এসব যখন ঘটনা খুলে বলে, তখন আমার বাবা এসব বিশ্বাস করে নেয়। কিন্তু আমার চাচা এটা বিষয়ে অক্ষম ছিল, যার কারণে সে এটা করতে পারেনি। কারণ সেই জিনটা ছিল অনেক শক্তিশালী। সেই জিনটার কাছে চাচার জিনটা কোনোভাবেই পারছিল না, যার কারণে আমার তেমন কোনো উপকার করতে পারেনি। তবে আমার চাচা বলে, এ থেকে বাঁচার একটাই উপায় আছে। আমার এক পরিচিত চাচা আছে, ওর সম্পর্কে দাদা হবে, মানে আমার দাদা হবে সে। আমার দাদার সে ভালো বন্ধু ছিল, সে এরকম কাজ করে। তারপর অনেক চেষ্টা করার পরে আমরা সেইখানে চলে যাই, সেই দাদার কাছে চলে যাই। সে দাদা অনেক জাননেওয়ালা লোক ছিল, সে অনেক কিছু জানতো, আর এসব কালো ম্যাজিক সে অনেক ধ্বংস করেছে। তারপরে আমার চাচার কাছে দাদার কাছে যখন যাওয়া হয়, তখন আমার দাদা আমাকে বলে, ঠিক আছে, তুমি আজকে তোমাকে আমি কিছু করতে পারবো না। সেদিন ছিল 25 তারিখ, তুমি সামনে মাসের 2 তারিখে আমার কাছে আসবা, তাহলে আমি বিষয়টা ভেবে দেখব, আর আমাকে কিছু সময় দাও। এই বলে আমার দাদা 2টা তাবিজ দেয়। একটা তাবিজ হাতে বাঁধার জন্য দেয়, আর একটা বলে যে যেন আমার ঘরের ঠিক যেটা দরজা আছে দরজার সামনে ঝুলিয়ে দেওয়া হয়। আমার প্রথম তাবিজটা আমার দাদা আমার হাতেই বেঁধে দিয়েছিল, আর দ্বিতীয় তাবিজটা আনার সময় হঠাৎ করে তাবিজটা যেন কোথায় হারিয়ে ফেলে আমার মা। তারপরে আমার দাদা চাচাকেই যখন কথার বলে, তখন আমার চাচা বলে, যাই হোক, একটা যখন হেরে ফেলেছো, তাহলে দ্বিতীয় যে তাবিজটা আছে ওইটা তো আছে, কোনো সমস্যা হবে না, আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। তারপরে আমি যখন বাসায় আসি, তখন নাকি আমি বলেছিলাম এসব 2-1টা তাবিজে আমার কিচ্ছু হবে না, আমি তোর ছেলেকে নিয়েই যাব। এসব যখন বলছিল, আমার মা তখন হাউমাউ করে কাঁদছিল, বলছিল আমার ছেলেকে ছেড়ে দাও। কিন্তু সে বলছে তোর ছেলেকে যে মরতেই হবে। তারপরে সেদিন চলে যায়। পরের দিন আমি জানি না, আমি অনেকগুলো নাকি বিষ খেয়েছিলাম। আমার মা যখন আমার ঘরের ভিতর আসে, দেখে পুরো ঘরেই বিষের গন্ধ। এসব ঔষধ আবার ছিল আমার বাবার দোকানের, আমার বাবা কীটনাশক। আমি এসব ওষুধ খাওয়ার পরে তখন আমি আমার মাকে বলেছিলাম, এবার তোর ছেলেকে তো একটু ঔষধ খেয়ে দিলাম, পারলে বাঁচা তোর ছেলেকে। তারপর আমার মা চিৎকার চেঁচামেচি করে আমাকে অনেকভাবে তোলার চেষ্টা করে, কিন্তু সাথে কেউ ছিল না। বাবাকে ফোন দেয়, বাবা আসতে আসতে ওখানে 5 মিনিট সময় লেগেছিল। এদিকে আমার মুখ দিয়ে যেন ফেনা বার হচ্ছিল। কিন্তু আল্লাহর রহমতে ওখানে কিছু লোক যাচ্ছিল যারা রাস্তার কাজ করত। তারা হঠাৎ করে আমার মায়ের চিল্লাচিল্লি শুনে অনেকভাবেই জোর করেই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। অনেক চিল্লাচিল্লি করে আমাকে জোর করেই ডাক্তারের কাছে নিয়ে যায়, এবং ডাক্তারের কাছে নিয়ে গেলে আমার পুরো শরীরটা অশ করা হয় এবং সব বিষগুলো বার করা হয়। তারপর থেকেই আমার শরীর একটু স্বাভাবিক হতে শুরু করে। কিন্তু তার 2 দিন পরেই
আমার শরীরে কোনো এক কারণে জানি শুধু ঝিঁকুনি দিতে শুরু করে। তারপরে আমি দেখতে পাই যে আমার সামনে কয়েকটা কালো ছায়া আমাকে বারবার দম আটকানোর চেষ্টা করছে। একটা পর্যায়ে আমার নিঃশ্বাস নাকি বন্ধ হয়ে গিয়েছিল। তখন শক দেওয়ার কারণে আমি আবার জেগে উঠি, কিন্তু আমার মৃত্যুটা তখন হয়নি। তারপরে আমার সময় আসে আমাকে সেই হুজুরের কাছে নিয়ে যাওয়ার, কিন্তু আমি অসুস্থ থাকার কারণে নিয়ে যেতে পারিনি। তারপরেও এক পর্যায়ে জোর করেও আমাকে ডাক্তার ওখান থেকে নিয়ে আসা হয়। পরের দিন আবার আমি অসুস্থ হয়ে যাই। অসুস্থ হওয়ার কারণে আবার আমাকে ডাক্তারের কাছে নিয়ে আসা হয়। ডাক্তার অনেকবারই অনেক ট্রিটমেন্ট দিচ্ছিল, কিন্তু আমার শরীরে কোনো ট্রিটমেন্ট কাজ করছিল না, কোনো ঔষধ কাজ করছিল না। শুধু আমার গা ঝিঁকুনি দিত, আর আমি অনেকটা নাকি কালো এবং ফ্যাকাশে হয়ে যেতাম। আমার ঠোঁটগুলো এতটাই কালো হতো যা বলার বাহিরে। এরকম অবস্থায় আমার শরীর দিনকে দিন আরও বেশি খারাপ হতে শুরু করলো। তারপর 2 তারিখে আমার ইচ্ছার বিরুদ্ধেই ওই অবস্থায় আমাকে নিয়ে যাওয়া হয় সেই দাদার কাছে। আমার দাদা বলে, আমি এসব কাজ বাদ দিয়েছি, কিন্তু তুমি আমার বন্ধুর নাতি দেখে আমি এই কাজটা করতে রাজি হলাম। তারপরে সেই কিছুক্ষণ পরে আমার দাদা বলে যে, তুমি এখানে বসো। তারপর আমাকে ওখানে বসানো হয়। আমার শরীরটা অনেকটাই ক্লান্ত ছিল। আমার আম্মু আমাকে ওখানে ধরে রাখে পিছন পাশে, আমি ওখানে বসেছিলাম। তারপর আমি যেখানে বসেছিলাম তার চারপাশে একটা সাদা দাগ বৃত্ত টেনে দেওয়া হয়। সেখানে আমার দাদা ওখানে আমাকে বন্দ করে রাখেন। তারপরে আমার দাদা বলতে থাকে যে, এর উপর অনেক বড় একটা কালো জাদু করা হয়েছে, আর কালো জাদুটা নিয়ন্ত্রণ করা হচ্ছে একটা শক্তিশালী জিন দ্বারা। এই জিনকে দমানো এতটাও সহজ নয়। আর এর উপর যে কালো জাদু করেছে, সে একটা তার মাথার চুল, তার কাপড়ের কিছু অংশ, এসব নিয়ে তার উপর কালো জাদু করা হয়েছে। আর কালো জাদু করার সময় 2টা খাসি বলি দেওয়া হয়েছিল এই শক্তিশালী জিনকে দেওয়ার জন্য এই বন্দি করা এই খাসিটা দিয়েই তার উপর কালো জাদু করা হয়েছে। একে মেরে ফেলার জন্য এসব করা হয়েছিল। কিন্তু আমার বাবা জিজ্ঞেস করে, কে করেছিল এই কাজটা? কিন্তু আমার দাদা বলল, এখন এসব ভাবার সময় নয়, এখন সময় তোমার ছেলেকে বাঁচানোর, নইলে তোমার ছেলেকে তুমি হারাতে বসবে। তারপর কথা অনুযায়ী আমার দাদা তোমাকে বলে, তোমাকে কোনো এক হাট থেকে তোমাদের কাছে সময় থাকবে 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতর তোমাকে একটা খাসি আনতে হবে, একটা কাফনের কাপড় আনতে হবে, তারপরে কিছু মোমবাতি আনতে হবে, আগরবাতি আনতে হবে, আর খাসিটা কিনতে হবে, 2টা খাসি কিনতে হবে, পুরোটাই এক দামে। এই কথা অনুযায়ী 1 ঘন্টার মধ্যে যেহেতু সব কিছু রেডি করতে হবে, আমার মামাও এসেছিল সেই সময়। আমার মামা, চাচা এবং আমার বাবা প্রায় ঘন্টাখানেকের আগেই, প্রায় 40 মিনিট 45 লেগেছিল এসব কিছু আনতে। তারপরে আনা হয় সব কিছু, কিন্তু আমি ওখান থেকে নাকি বারবার বলছিলাম, এসব করে কোনো লাভ নেই, আমি একে সাথে করে নিয়েই যাব। তুই যত বড় ওঝা হোস না কেন, আমাকে এর কাছ থেকে ছাড়াতে পারবি না। আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি এর জীবন শেষ করেই এখান থেকে চলে যাব। তারপরে সে আমার দাদা বলে, দেখি তুমি কি করতে পারো। তারপরে সেই কাপড়, তারপরে শ্মশানঘাটির মাটিও লেগেছিল, শ্মশানঘাটির মাটি, তারপরে ওই খাসি, সব কিছু আনা হয়, সব কিছু ওখানে রাখা হয়। হঠাৎ করেই আমার দাদা বলে, এবার একটা খাসির চোখটা বেঁধে দাও সাদা কাপড় দিয়ে। দেওয়ার পরেই বলে, আমি যখন বলবো সাথে সাথেই তুমি খাসির গর্দানটা এক চোটে কেটে ফেলবে, আর একটা খাসি ফাঁকা থাকবে। সেই কথা অনুযায়ী যখন জিনটাকে ডাকা হয়, তখন ওই জিনটা আসতে চাচ্ছিল না। বারবার ঘরের যেসব জিনিসপত্র ছিল সেগুলো যেখানে ওখান থেকে ফেলে দিচ্ছিল, আর আমার শরীর থেকে বলছিল, তোরাকে বাঁচাতে পারবি না, যত চেষ্টাই কর, আসলে একে আমি নিয়েই যাব। এসব বলে সে বারবার যেন
আমাদেরকে অন্যমনস্ক করার চেষ্টা করছিল। এমন সময় আমার সেই দাদা হুকুম দেয় আমার চাচাকে, "তুমি এই খাসিটা বলি দাও।" সাথে, সাথে আমার দাদা একচোটে খাসিটা বলি দেয় এবং সেই সাদা কাপড়ের যে অংশটুকু ছিল সেইটা সেই আরেকটা খাসির মুখে চেপে ধরে। সেখানে কিছু রক্তও লেগেছিল। তারপর ওই খাসিটা মারা যায় এবং যে খাসিটা ছিল ওটা নাচতে শুরু করে আর লাফাতে শুরু করে। এমন সময় আমার শরীর থেকে যেন সব শক্তি বার হয়ে যাচ্ছিল। আমি নিস্তেজ হয়ে যাই। আমি বসতেছিলাম। আমার শরীরটা একদম নিস্তেজ হওয়া শুরু করে। এমন একটা সময় আমি কখনো ভাবতেই পারিনি। এই পরিস্থিতিতে আমি আমার শরীরকে হালকা অনুভব করলে আমার দাদা তখন বলে, "ওকে এই বৃত্ত থেকে সরে নিয়ে যাও।" তারপর পুরো জিনটা ওখানে সেই খাসির মধ্যে বন্দী হয়। তারপরে বলা হয়, "তোকে কে এখানে এনেছে?" সেই খাসিটা থেকে হঠাৎ একটা গম্ভীর আওয়াজে বলে, "আমাকে ধরে রাখতে পারবি তো? আমার শক্তি সম্পর্কে তোর মনে হয় কম জানা আছে।" তখন সেই দাদা বলে, "দেখি তুই কেমন পারিস।" তারপর তার হাতের কাছ থেকে একটা পানির বোতল বার করে। ওখানে জমজম পানি ছিল। পবিত্র পানি যখন ওই খাসিটার উপরে ছিটিয়ে দেওয়া হয়, তখন খাসিটা বারবার চিৎকার করতে থাকে। ম্যাঁ, ম্যাঁ শব্দ এত জোরে, জোরে করছিল, কেউ যেন তাকে জোরে, জোরে আঘাত করছে। তারপর পুরো ঘরটা একদম নিস্তব্ধ হয়ে যায়। কোনো শব্দ হয় না। তারপরে বলা হয়, আমার বাবা জিজ্ঞেস করে যে তার উপর কে কালো জাদু করেছিল? এই বিষয়টা সে নাকি জানতে চেয়েছিল। কিন্তু দাদা বলল যে, "এখন একটু তোমরা চুপ করো, আমি এর বন্দোবস্ত করি।" তারপর সে একটা তার থলি থেকে একটা বোতল, কাচের বোতল বার করে। বোতল বার করার পর কিছু ছুরা কালাম পড়ার পরে সেই খাসিটার মুখ থেকে ওখানে বোতলের মুখটা ওখানে লাগিয়ে দেয়। দেওয়ার পরে সেখান থেকে কি যেন একটা সাদা ধোঁয়ার মতো ওখানে ভিতরে যায়। ভিতরে যাওয়ার পর সাথে সাথেই ওই বোতলটা বন্দি করে দেয় সেই জিনটাকে তার কথা অনুযায়ী। তারপরে বলা হয় যে কে এই কালো জাদুটা করেছিল। তারপরে আমার দাদা বলে যে কিছুক্ষণ পরে এই রুমে একজন মানুষ আসবে। তোমরা কেউ ভয় করবে না। তোমরা চুপচাপ থাকবে। আসা মাত্রই তোমরা তাকে সালাম দিবে। তারপর কিছুক্ষণ পরে রুমের লাইট বন্ধ করে দেওয়া হয়। দরজাটা বন্ধ করে দেওয়া হয়। দরজার পাশেই হঠাৎ করে একটা শব্দ হয়। শব্দ হওয়ার পর দরজার ভিতরে একটা সাদা জুব্বা পরিহিত, লম্বা দাড়ি এরকম একটা লোক প্রবেশ করে রুমের ভেতর। রুমের ভেতর প্রবেশ করার সাথে সাথেই সবাই তাকে সালাম দেয়। সে অনেকটা গম্ভীরভাবে উত্তর দেয়, "ওয়ালাইকুম আসসালাম।" তারপরে বলা হয়, "কে করেছে এই ছেলের উপর কালো জাদু?" তখন সেই জিনটা বলে, "তোর ছেলে বিয়ে করেছিল।" তারা বলে, "হ্যাঁ।" "তারপরে তোর ছেলের সেই স্ত্রী এখান থেকে চলে যায়, তাই না?" তখন আমার মা বলে, "হ্যাঁ, এরকম ঘটনা ঘটেছে।" তারপরে আবার বলে, "তোর ছেলের চুল, কিছু কাপড়ের অংশ আর শ্মশানঘাটের মাটি দিয়ে এই জিনকে বশ করে তোর ছেলেকে মেরে ফেলার জন্য এই খারাপ কাজটা করা হয়েছিল।" তখন বলে, "কে করেছে?" "আমার ছেলের বউ।" কিন্তু জিনটা বলে, "না, এটা করেছে ওর শাশুড়ি। কারণ সে তাকে পছন্দ করতো না। তোরা মেয়েটাকে খারাপ ভাবিস না। মেয়েটাতে এতে কোনো দোষ নেই।" আমার মা জিজ্ঞেস করে, "আমার ছেলের চুল, পোশাকের অংশ কোথায় পেল?" তখন বলে, "ওই মেয়েটার উপর আগে কালো জাদু করা হয়। কালো জাদু করার পরে ওই মেয়েটাকে যখন বশে আনা হয়, তখন এই মেয়েটাই তোর ছেলের শরীরের অংশ, কাপড়ের অংশ এবং মাথার চুল দিয়েছিল। এইটা দিয়েই তোর ছেলের উপর কালো জাদু করা হয়েছিল। এই কালো জাদুর প্রভাব আজকে এই পর্যন্ত চলে গেছে।" তখন অনেকভাবে হতভম্ব হয়ে যায় আমার বাবা-মা। তারা বলে, "মানুষ এত খারাপ হতে পারে? আমার ছেলেকে মারার জন্য এসব কিছু করতে পারে?" আমি আসলে বিশ্বাস করতে পারছি না। তখন বলে,
সকল ঘটনা খুলে বলে। তোর ছেলে প্রথম যেদিন কালো জাদু তোর ছেলের উপর প্রথম যেদিন কালো জাদু করা হয়েছিল, তোর ছেলে প্রথম দিনের লক্ষণটা ছিল সে পড়াশোনা করতেছিল, একটা রুমের ভিতর ছিল, হঠাৎ করেই তার দরজায় টোকা পড়ে। তারপর থেকেই সে তোর ছেলে এরকম করা শুরু করে। তখন আমি অনেকটাই কথা শুনছিলাম। শোনার পরে আমি বলি, হ্যাঁ আমার সাথে এরকম ঘটনা হয়েছিল, তোকে মারার জন্য অনেকবার নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ তোকে বাঁচিয়ে দিয়েছে। তাই 5 ওয়াক্ত নামাজ পড়বি এবং আল্লাহর কথা স্মরণ করবি এবং আল্লাহকে মানবি এবং আল্লাহর সকল কাজগুলো করবি, কারণ তো একমাত্র আল্লাহই তোকে নিজ হাতে বাঁচিয়েছে। তারপরে জিনটা আরও বলে, কে কালো জাদু করেছে এইটা আমাদেরকে বলেন। জিনটাকে বলা হয়, তখন জিনটা বলে ওর শাশুড়ি এর ওপর কালো জাদু করেছিল, কালো জাদু করে নিজের মেয়েকেও নিয়ন্ত্রণে নিয়েছে এবং তোমার ছেলেকেও মেরে ফেলার চেষ্টা করেছিল। সরাসরি মারলে হয়তোবা প্রমাণ থাকে, কিন্তু এরকম করে মারলে কোনো প্রমাণ থাকে না, যার কারণে তারা এই পদ্ধতিটা বেছে নেয়। মেয়ে কোনো দোষ নেই, মেয়েটার ওপর তোরা খারাপ কিছু ভাবিস না, মেয়েটা সত্যিই ভালো এবং মেয়েটা তোর ছেলেটাকে অনেক ভালোবাসে, কিন্তু কালো জাদুর প্রভাবের কারণে সে কিছু করতে পারেনি। যাই হোক, আজকে আমি চলে যাই, তোর ছেলে এখন আশঙ্কা মুক্ত। পরে আমি ধীরে ধীরে নাকি সুস্থ হয়ে যাই। আমার বাবা মাও পরিকল্পনা করেছিল তার ওপর উল্টো কালো জাদু করার, কিন্তু বাবা বলে সে তার অনুযায়ী যেটুকু করা দরকার করেছে, কিন্তু আমরা সেই পাপের ভাগী হতে পারবো না। কালো জাদু মানুষের জীবন ধ্বংস করে, ভালো কিছু করতে পারে না কালো জাদু, তাই আমরা এসব করব না। তার দোষ যতটুকু করেছে তার বিচার হবে। আমাদের সন্তান সুস্থ আছে, এতেই আমরা খুশি, আর কিছু চাওয়ার নেই। তারপর আমি ধীরে ধীরে সুস্থ হই এবং এখন আমি সেমিস্টার শেষ করেছি। শেষ করার পরে আমার আর স্ত্রীর সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি, তবে আমার কখনো যোগাযোগ করারও ইচ্ছা নেই। কিন্তু একটা মানুষকে মারার জন্য এইরকম মানুষ একটা পন্থা নিতে পারে, আসলে এই বিষয়টা আমার অনেক খারাপ লেগেছে। এখন আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, সে তাদের ফ্যামিলিতে ভালো, আমি আমার ফ্যামিলিতে ভালো আছি। আমার এছাড়াও আরও কিছু ঘটনা শোনা আছে, যদি ভালো লাগে তাহলে আমি আপনাদেরকে পাঠাবো। আজকে এখান থেকেই শেষ করছি, ধন্যবাদ। যদি আমার ঘটনাটা সিলেক্টেড হয় তাহলে আমাকে জানাবেন, আমি নতুন আরেকটি ঘটনা আপনাদের অনুপ্রেরণা পাবো। ধন্যবাদ। আমি মোহাম্মদ শাহাদুত খান, আমার বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারকন্দ থানার ছোট ধূপকান্দি গ্রামে। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি আমার নানার কাছ থেকে শুনেছি এবং আমার নানা শুনেছে তার দাদার কাছ থেকে। লেখার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেশি কথা না বলে ঘটনায় চলে যাওয়া যাক। ঘটনাটি ঘটে 1907 কি 8 সালের। ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হলো মোতাল্লেব, আর মোতাল্লেবের দাদা ছিলেন একজন কবিরাজ, তার নাম ছিল বুন্দি মিয়া। বুন্দি মিয়া কাজগুলো করে থাকতেন 1600 জিনের সাহায্যে। মোতাল্লেব ছিল একজন সাহসী, তাই সে 1600 জিনের সর্দারকে হাজির করা শিখতে জেদ ধরে বুন্দি মিয়ার কাছে। বুন্দি মিয়া মানা করে এবং বলে, তোমার বয়স হয়নি, তোমাকে শেখানো যাবে না, তুই ভয় পাবি। কিন্তু মোতালেব তা শুনতে নারাজ, তাই বুন্দি মিয়া বাধ্য হয়ে মোতালেবের বাবাকে বলে, তোমার ছেলে তো বায়না ধরেছে 1600 দিনের সর্দারকে হাজির করে কাজ শিখবে, তুমি কি বলো? মোতালেবের বাবা বলে, ছেলে তো অনেক সাহসী, সে যদি শিখতে চায় তুমি শেখাও, তুমি তো কাজ করো, সব কিছু শিখিয়ে যাও,
কাজকর্ম শিখতে পারলে সে হয়তোবা কিছু করে খেতে পারবে। কথাটা শুনে বন্দি মিয়া শেখানোর একটু সাহস পায়। এরপর দাদা মোতাল্লেবকে ডেকে পাঠায় এবং বলে, তাহলে তুই শিখবি, ভয় করা যাবে না, কিন্তু ভয় করলে তুই মারা যাবি। মোতাল্লেব বলে, ভয় পাবো কেন, তুমি শেখাও। দাদা বলে, এটা তো একদিনে শেখা যায় না, 7 দিনে শেখাতে হবে। মোতাল্লেব বলে, আচ্ছা ঠিক আছে। প্রথম দিন দাদা মোতাল্লেবকে ডেকে পাঠায় এবং বলে, আজকে রাতে রেডি থাকিস, আজকে অল্প কিছু শেখাবো। মোতাল্লেব সারাদিন কাজকর্ম শেষ করে দাদার কাছে যায় এবং বলে, কি শেখাবা, শেখাও। দাদাকে কয়েকটা দোয়া শেখায় এবং বলে, পাশে যে ময়নাবাড়ির ভিটে আছে ওইখানে গিয়ে এই দোয়াটা পাঠ করতে হবে এবং একটা গোল বৃত্ত আঁকতে হবে। বৃত্তর মধ্যে জায়নামাজ পড়ে জায়নামাজের উপর তসবিহ হাতে বসিয়ে পড়তে হবে এবং দোয়াটা পড়তে হবে এবং কোনো ভয় পাওয়াও যাবে না। মোতাল্লেব দাদার কথা মতো রাত 1টার দিকে সেখানে যায় এবং দাদার শেখানো কাজগুলো করে। কিছুক্ষণ পরে সে দেখতে পায় প্রায় বৃত্তর চারপাশে অনেকগুলো পিঁপড়া ঘোরাঘুরি করছে এবং সে এক পর্যায়ে তারা চলে যায়। ফজরের নামাজ আজান হলে মোতাল্লেব বাড়ি ফিরে আসে। দাদা সকালে এসে বলে, নাতি রাতে কি দেখলা? মোতাল্লেব বলে, অসংখ্য পিঁপড়া এবং আমার বৃত্তের চারপাশে একেবারে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। দাদা বলল, তুমি কি ভয় পেয়েছ? তখন মোতাল্লেব বলে, পিঁপড়া দেখে কি কেউ ভয় পায়? তারপর দ্বিতীয় দিন দাদা মোতাল্লেবকে আবার ডেকে পাঠায় এবং বলে, আজকে যাবে বাগিচা বাড়ি আর জঙ্গলের। তো মোতাল্লেব দিনের মতোই সেখানে যায় এবং কাজগুলো সে কিছুক্ষণ পরে সে দেখতে পায় চারপাশে অসংখ্য পিঁপড়াগুলোর মতো সেই সাপগুলো বৃত্তর চারপাশে ঘোরাফেরা করছে। তারপর ফজর নামাজের আজান দিলেই ফিরে চলে যায়। সে তৃতীয় দিন এখন তার দাদা তাকে তৃতীয় দিন দাদা মোতাল্লেবকে পুনরায় বসতে বলে। মোতাল্লেব সেদিন যায় একটা নির্জন গ্রামের মাঝখানে। সেদিন অনেকগুলো ভাল্লুক বৃত্তের চারপাশে ঘোরাঘুরি করে। এরপর ফজরের নামাজের আজান দিলেই তারা আবার চলে যায়। তারপর দাদা এসে তাকে বলে, কি নাতি, আজকে কি ভয় করেছ? তখন বলে, না, ভাল্লুক দেখে কি কেউ আর ভয় করে? চতুর্থ দিন দাদা মোতাল্লেবকে বলে, আজকে যেতে হবে মুখবেলায় কবরের পাশে ভিটার। মোতাল্লেব সেখানে যায় এবং বসে থাকে আর দেখতে পায় বড় বড় হাতিগুলো ঘোরাঘুরি করে। একটা সময় চলে যায়। এভাবেই চতুর্থ দিনও কেটে যায়। পঞ্চম দিনের বেলায় দাদা মোতাল্লেবকে বলে, আজকে যেতে হবে বাঁশির তালুকদারের জঙ্গলে। মোতাল্লেব সেখানে আসে এবং সেখানে বসে। একটা সময় সে শুনতে পায় কিছু একটা তার দিকে আসছে। সে চোখে দেখতে পায় বড় বড় আকৃতির ঘোড়া তার দিকে দৌড়ে দৌড়ে আসছে। ঘোড়াগুলো তার কাছে এসে এবং চারপাশে ঘোরাঘুরি করে। ষষ্ঠ দিন দাদা তাকে বলে, আজকে যেতে হবে কালীবাড়ির। আগের দিনের মতোই
সে বৃত্ত ভেতর জায়নামাজ বিছিয়ে তসবি বসে দোয়াগুলো পড়তে থাকে এবং সে দেখতে পায় প্রতিদিনের চেয়ে একটু ভিন্ন। চারপাশের মাটিগুলো যেন ভেঙে যাচ্ছে এবং নদী হয়ে কোথায় যেন ভাঙতে ভাঙতে সে চলে যাচ্ছে। আর একটু হলেই হয়তোবা তার জায়নামাজের অংশটাও ভেঙে পড়ত। তখন সে একটু মনে মনে ভয় পায়। তারপরে ফজরের নামাজের আজান দেয়। সে চলে আসে। সকালে এসে তার দাদা বলে, আজকে কি হলো? মোতাল্লেব বলে, আজকে আমার চারপাশের মাটি ভেঙে নদী হয়ে গিয়েছিল, আর একবার ভাঙলেই আমি নদীতে পড়ে যেতাম। দাদা বলে, ভয় করেছ? মোতালেব বলে, ভয় করিনি, তবে ভয় না করার মতো না। দাদা বলে, আর কিছু না, কালকে জিনের সর্দার আসবে এবং তোমাকে দেখা দিতে। পরে তুমি চোখ সরাবে না, দেখবে সে কি করে। এভাবে সপ্তম দিন ফকিরের জঙ্গলে যায় এবং রাত 1টার দিকে একটা জায়নামাজ বিছিয়ে তসবিহ হাতে বসে থাকে। একসময় সে দেখতে পায় 4 বিহারের একটা পালকি তার দিকে এগিয়ে আসছে এবং তার সামনে এসে পালকিটা থেমে যায়। পালকিটির ভেতরে একটা কর্কশ কণ্ঠে ধমক দিয়ে কেউ একজন বলে, এই বেড়া, প্রতিদিন ডাকছিস কেন? তখন মোতালেব বলে, আমি ওস্তাদি শেখার জন্য আপনাকে ডেকেছি। পালকির ভেতর থেকে বলে, ওস্তাদি শিখবি? মোতালেব বলে, জি। কিছুক্ষণ চুপ থেকে সে একটা ধমক দেয়। ধমকের শব্দে যেন পুরো জঙ্গল কেঁপে উঠেছিল। মোতালেব চমকে ওঠে। পালকির ভেতর থেকে রাগী কণ্ঠে বলে, আমার ধমকি সহ্য করতে পারছিস না, আবার ওস্তাদি শিখতে চাস? এই বলে সজোরে একটা থাপ্পড় দেয় মোতালেবের বাম গালে। বাম গালের চাপা ডান গালের সাথে এসে লেগে যায়। মোতালেব জ্ঞান হারায়। সকালে দাদা আসে এবং মোতালেবের বাবাকে বলে, মোতালেব কই? মোতালেবের বাবা বলে, মোতালেব তো এখনো আসেনি। দাদা বলে, তাহলে ওকে নিয়ে আসতে হবে ফকির বাড়ির জঙ্গলে যেতে হবে। পরে কয়েকজন মিলে সেখানে গিয়ে মোতালেব অচেতন অবস্থায় পড়ে আছে। তাকে বাড়ি নিয়ে আসা হয়। জ্ঞান আসলে তাকে জিজ্ঞেস করা হয় কি হয়েছিল। মোতালেব ধীরে ধীরে বলতে শুরু করে রাতে কি হয়েছিল। সব শুনে দাদা বলে, আমার আর কিছুই করার নেই। তোমার ছেলে আর 7 দিন বাঁচবে। এবং দাদার কথা মতো মোতালেব 7 দিন পরে মারা যায়। দাদা নাতি হারানোর বেদনায় 1600 জিনের সর্দারকে গ্রামের ভেতরে যাওয়ার রাস্তার পাশে একটা গাছে বন্দি করে। গ্রামের লোকজনকে বলে শনিবার এবং মঙ্গলবারে সবাই যেন সাবধানে চলাফেরা করে। এখানে 1600 জিনের সর্দার আছে। গ্রামের লোকজন বিশ্বাস করে না। এর মাঝে থেকে একজন লোক বলে ওঠে, এখানে যদি সত্যিই 1600 জিনের সর্দার থেকে থাকে আমাদের দেখাতে হবে, তবে আমরা বিশ্বাস করব। দাদা বলে, আমাবস্যার পূর্ণিমার রাতে দেখাবো। এরপর আমাবস্যা এবং পূর্ণিমার রাতে গ্রামবাসীকে নিয়ে গাব গাছের কাছে আসে এবং 1600 জিনের সর্দারকে বলে, দেখা দাও, গ্রামের লোকজন তোমাকে দেখতে চায়। তারপর গ্রামের লোকজন দেখতে পেল
যে গাব গাছে এক পা এবং আর এক পা তেঁতুল গাছে পা দিয়ে এক বিশাল দেহের একজন মাথায় পাগড়ি পরে লাঠি হাতে দাঁড়িয়ে আছে। এর মাঝে আমার নানা ও দাদাও ছিলেন। এই ঘটনাটি ছিল খুবই ভয়াবহ সেই সময়কার। জিসাঞ্জনি ভাই, ঘটনাটা সিলেক্ট হলে আমাকে জানাবেন, আমি তাহলে আরও কিছু আমার সংগ্রহের পছন্দের কিছু ঘটনা আপনাকে পাঠাবো। ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা আমাদের গল্প পাঠানোর জন্য। কামের লোক যদি মারা যায়, তার কাজ যে সবসময় থেকে যায়, আজকে এই ঘটনাটা না পড়লে আমি বুঝতে পারতাম না। সে মারা গিয়েছে, কিন্তু তার কবরের উপরও এখনো বৃষ্টি পড়ে না, সেখানে কোনো পানি দেখা যায় না, সবসময় শুকনো আর সেই জায়গাটা বাতাসময় থাকে। লোকমুখে শোনা সেই আকবর দরবেশের আমরা ঘটনাটা আজকে আপনাদের বলতে যাচ্ছি। হ্যালো, ওয়েলকাম ব্যাক। আমি জিসাঞ্জনি, আশা করি ভালো আছেন, ভালো দলে আছেন। আজকে যে আমাকে ঘটনাটা পাঠিয়েছে, সে ঘটনাটা পাঠিয়েছে রংপুর থেকে, রংপুরের কাবিলপুর ইউনিয়নের। তাকে সেই জায়গাটার নাম ধরা হয় টাকুপাড়া। যাই হোক, নিজের ব্যক্তিগত কারণে তার পরিচয়টা দিতে পারছে না সে। আমরা কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটা শোনা আমার চাচার কাছ থেকে, চাচা আবার শুনেছে চাচার বাবার কাছ থেকে, এবং সে কিছু দেখেছেও। ঘটনাটা যখন 2001 সালের দিকে, চাচা তখন অনেক ছোট, তার যে কোনো কারণে একটা পেট ব্যথা হয়। আমরা সবার পেট ব্যথা হলে সবাই আমরা ডাক্তারের কাছে যেতাম, কিন্তু আমাদের এলাকায় যদি কখনো পেট ব্যথা হয়, সবাই আকবর দরবেশের কাছে যেত। আকবর দশেব তার কিছু জড়িবুটি দিয়ে কিছু ঔষধ বানাতো, সে ওষুধগুলো খেলেই সাথে সাথে ভালো হয়ে যেত। বড় অসুখ কিংবা ছোট অসুখ, যে কোনো সমস্যা হলেই সবাই একটাই নাম বলতো, আকবর দরবেশ। তার কাছ থেকে দূর দূরান্ত থেকে বিভিন্ন রোগীরা আসতো, বিভিন্ন অসুখ নিয়ে, বিভিন্ন জিনে ধরা রোগী, বিভিন্ন কালা জাদু করা রোগী। এগুলোর কাজে সে ছিল এক্সপার্ট, এতটাই এক্সপার্ট, এমন কোনো রোগী আসে নাই যে তার কাছ থেকে ফিরে গেছে। কেউ যদি কোনো কিছু নিয়ত করে এসেছে, সে সাথে সাথেই হয়তোবা কোনো দিন কিছুদিন পরেই সুস্থ হয়ে গেছে। আকবর দরবেশের ঘটনা আমি কোনটা বলে কোনটা রাখবো এটাই বলতে পারছি না। আপাতত ছোট ঘটনা থেকে শুরু করি। এই ঘটনাটা আমাকে বলেছিল আকবর দরবেশের সাথেই একজন তার সহযোগিতা করার জন্য একজন নায়েব ছিল। সে সবসময় আকবর দরবেশকে সহযোগিতা করত। সে যখন এসব আলোচনা করেছিল, গল্পগুলো তার কাছ থেকে শুনেছে আমার চাচা, সে আমাকে বলেছে। একদিন আকবর দরবেশ রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ হাঁটতে হাঁটতে কোনো ক্রমে রাস্তায় অনেক ঝড় এসে যায়, মানে গাছপালা সবগুলো যেন মাটির সাথে সেজ্জা করছিল, এইরকম একটা হচ্ছিল। বড় বড় গাছগুলোর ডালপালা ভেঙে যাচ্ছিল। কিন্তু আকবর দরবেশ যখন হাঁটা শুরু করে, তখন আর এই সমস্যাগুলো কিছুই ছিল না। আকবর দরবেশ যে পাশে যাচ্ছিল, সেই পাশের সব বাতাস যেন বন্ধ হয়ে যাচ্ছিল। আকবর দরবেশ যে পাশে যায়, আকবর দরবেশ যখন যে পাশে যাচ্ছিল, সেই পাশের সব কিছু যেন বন্ধ হয়ে যাচ্ছিল। কোনোভাবে মিলাতে পারছিল না সেই নায়েব মজিদ দেখতো, যখন দরবেশ এক পাশ থেকে ওই পাশে যেত, রাস্তার সব বাতাস বন্ধ হয়ে যেত। আর একটা অলৌকিক বিষয়, প্রায় তারা 10 কিলোমিটার পথ হেঁটে যাচ্ছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে না যে সে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে সে বাতাসের সাথে উড়ে উড়ে যাচ্ছে। 10 কিলোমিটার পথ আমাদের সাধারণ একটা মানুষের হেঁটে যেতে 40 থেকে 50 মিনিট, 2 থেকে 3 ঘন্টা বা 4 থেকে 5 ঘন্টা, খুব যদি গাড়িতেও আমরা যাই, সেক্ষেত্রে 10 কিলোমিটার রাস্তা যেতে আমাদের সময় অ্যাটলিস্ট লাগবে 20 থেকে 25 মিনিট। কিন্তু অলৌকিক বিষয়,
যখনই আকবর দরবেশের সাথে সে হাঁটা শুরু করে, তার আর রাস্তা রাস্তা মনে হয় না। 10 কিলোমিটার রাস্তা যেতে তার সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট লাগে। আর বাতাস যেন তার কথা মেনে চলে, সব কিছুতেই যেন তার একটা আধিপত্য বিরাজ করে। আকবর দরবেশ যে পাশে যায় সে পাশে বাতাস ওঠে না, বাতাসটা থেমে যায়। বাতাস বাতাসের গতিতে চলতে থাকে, কিন্তু আকবর দরবেশের গতিতে থাকে। তারপর যখন বাসায় এসে দেখা যায় নায়েবের পুরো শরীর ভিজে গেছে, কিন্তু আকবর দরবেশের চুলগুলো পর্যন্ত ভেজে নাই। মানে বৃষ্টিও যেন তাকে ছাতার মতো ছিল। এভাবে অনেক মজেজা ছিল তার। হয়তোবা কালের বিবর্তনে আমরা আকবর দরবেশকে ভুলে গেছি, কিন্তু আকবর দরবেশ অনেক বড় একজন কালেমত ছিল। আমি এসব ঘটনা নিজে বিশ্বাস করিনি, কিন্তু অনেকের কাছ থেকে শোনা এবং তার মজেদার ঘটনা শুনে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। একদিন আকবর দরবেশ আর মজিদ নাকি কোনো এক ভক্তের বাড়ি থেকে ধীরে ধীরে বাসায় ফিরছিল। তখন আনুমানিক রাত 2টা হবে। এমন সময় রাস্তা দিয়ে আসতে আসতে তার একটা ব্রিজ পায়। মানে নিজেদের এলাকা থেকে যে এলাকায় গেছে সেই এলাকাতে প্রায় দূরত্ব প্রায় 40 থেকে 50 কিলোমিটার। তো যখন তারা একটু অন্য পাশ দিয়ে আসা শুরু করে, তখন সে ব্রিজ একটা দেখতে পায়। ব্রিজের উপরে কে যেন একটা বসেছিল, সাদা কাপড় পরা। আকবর দরবেশকে দেখা মাত্রই মানে বসেছিল, আমরা যত কাছাকাছি যাচ্ছি ওই ছায়াটা আমরা তত ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি। তখন ওই কিছুক্ষণ পরেই যখন আমরা ব্রিজের কাছাকাছি যাই, তখন ওই অবায়কটা আকবর দরবেশকে সালাম দেয়। আকবর দরবেশ সালামটা গ্রহণ করে। সে বলে, কেমন আছেন হুজুর? সে বলে, হ্যাঁ ভালো আছি। তোমরা এত রাতে এখানে? তখন জিন বলে, আমি বলতে পারছি না সেটা জিন কিনা, তবে সে তখন আকবর দরবেশকে জিজ্ঞেস করে, আমাদের এক ভাই মারা গেছে, কিন্তু তার জানাজা পড়াবো, কিন্তু সেই রকম কোনো লোক পাচ্ছি না। সে মারা যাওয়ার আগে বলেছে আমার যেন মৃত্যু হওয়ার পর আমার জানাটা যেন কোনো এক আলেম মানুষ করায়, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও আমরা একটা ভালো আলেম পাচ্ছিলাম না, যার কারণে আমরা এখনো ভাইকে মাটি দিতে পারিনি বা সৎকার করতে পারিনি। এসব ঘটনা আকবর দরবেশের কাছে যখন সে এগুলো দেখছে, মজিদ যখন এই ঘটনাগুলো দেখছে, নিজেকে বিশ্বাস করতে পারছে না। সে বলছে, জিন আবার আমাদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছে, আমরা জিনের কাছ থেকে সহযোগিতা চাবো, কিন্তু জিন আমাদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছে। তারপর মনে মনে সে আকবর দরবেশকে অনেক ভালোবাসতে শুরু করে, যে তার মতো একজন কামের লোক হয়তো বা হয় না। তারপর কথা অনুযায়ী জিনকে বলে, কোথায় তোমার ভাইয়ের লাশ? তারপর জিনটা তাকে ধীরে ধীরে একগুলো জমির ভিতর দিয়ে এক ঝোপের ভেতর নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায় অনেকগুলো সাদা সাদা অবয়ব ওখানে দাঁড় হয়ে আছে, সাথে সামনে একটার দিকে একটা সাদা মোড়ানো কফিন, কিন্তু বোঝা যাচ্ছে না তার চেহারাটা বা দেখাও যাচ্ছে না। তারপর আকবর দরবেশ সেখানকার জন্য আল্লাহর কাছে দোয়া করে। দোয়া করার পর তার জানাজার জন্য তারা দাঁড়ায়। আমাদের মতো করে যেভাবে জানাজা হয়, ঠিক তাদের মধ্যেও সেম ওইভাবেই জানাজা হয়। কথা অনুযায়ী জানাজার আগে তিনি সুন্দর করে সবাইকে কিছু ভালো ভালো কথা বললেন। তিনি বললেন, আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছে তার সেবা যত্ন করার জন্য। আমরা সবাই আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর প্রতিটা কাজ আমরা মেনে চলব। আমি চলব এবং অন্যকে চলতে সহযোগিতা করব। এই কথা অনুযায়ী সবাই তার কথাগুলো অনেক মনোযোগ দিয়ে শুনছিল। কেউ কোনো শব্দ করছিল না, সবাই সবার কথাগুলো একদম মনোযোগ দিয়ে শুনছিল। তারপর জিনের জানাজা শেষ হয়। জিনের জানাজা শেষ হলে সেখানে মাটি দেওয়ার বন্দোবস্ত করা হয়। তারপর আমরা আর ওখানে যাইনি। তারপর জিনের জানাজা হওয়ার পর আমরা ওখান থেকে চলে আসি। তারপর মাটি দেওয়ার কাজটা হয়তোবা তারাই করেছিল। শুধু এইরকম ঘটনাই না, মাঝে মাঝে রাস্তা দিয়ে যেতে বিভিন্ন মোজেজা দেখতাম। অনেক সময় দেখতাম
একসময় একগুলো রাস্তা দিয়ে যেতে যেতে একদিন আমাদের একটা ডাকাত দল ধরেছিল। ঘটনাটা না বললেই নয় যে ডাকাত দল কিভাবে ধরছে আর কিভাবে ছাড়ছে আসলে এটাই আমি বুঝতে পারছি না। মজিদ আর মজিদ সবসময় তার সাথেই থাকতো। আ তার কথা অনুযায়ী সে সবসময় সেই আকবর দরবেশের সাথেই থাকতো। তিনি যখন যেত তার হাতে ছিল একটা লাঠি। এটাকে সে আশা বলতো তার। লাঠিটাকে সে আশা বলতো। সেই লাঠিটা নিয়ে সবসময় হাঁটতো। আর সাথে ছিল মজিদ। তার কোনো কাজ ছিল না। সে সবসময় তার সাথে থাকতেই ভালোবাসতো। তার কোনো সংসারের কোনো চিন্তা ছিল না। চিন্তা সে করতও না। আবার আকবর দরবেশও এসব চিন্তা করত না। তার ছেলে-মেয়ে থাকলেও তাদেরকে তেমন গুরুত্ব দিত না। নিজের কাজটাকেই বেশি বড় মনে করত এবং সেই কাজটার দিকেই বেশি করে ফোকাস দিত। একদিন আমরা যখন যাচ্ছি এক রাতে রাস্তা দিয়ে, আমরা বেশিরভাগ কাজগুলোই রাতেই করতাম। আমরা একদিন আকবর দরবেশ আর আমি যাচ্ছি। সে আমাকে বলছে, "রাস্তাঘাটে সবসময় যেতে ধরলে ডান, বাম সব দিকেই দেখবা। কিন্তু পিছনের দিকে কখনো দেখবা না।" এরকম কথাবার্তা বলতে, বলতে আমরা যখন রাস্তায় যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি কয়েকজন লোক আমাদের সামনে বড়, বড় একগুলো তরবারি নিয়ে দাঁড় হয়ে আছে। আকবর দরবেশ ওখানে থামলো। বলল, "কে তোমরা?" আকবর দরবেশকে দেখা মাত্রই সে লোকগুলো তার পায়ের কাছে এসে পড়ে গেল। আকবর দরবেশ বলল, "কে তোমরা? আমাকে খুলে বলো, কি করতে চাও?" তারপরে একটু দূরেই দেখা গেল যে কিছু একটা পড়ে আছে। তারপরে গিয়ে আমি দেখি ওখানে দুটো মানুষকে বেঁধে রেখেছে। পরে কথা অনুযায়ী বুঝতে পারলাম এরা হচ্ছে ডাকাত। এদের কাজ হচ্ছে ডাকাতি করা। তারপরে আকবর দরবেশকে দেখা মাত্রই যখন ডাকাতগুলো সব পায়ের দিকে লুটিয়ে পড়ল, আকবর দরবেশ বলল, "তুমি যে কাজটা করছো এটা কি ঠিক করছো? তুমি মানুষের ধন নিয়ে খাচ্ছ, কিন্তু তোমার ধন আরেকজন খাচ্ছে। এটা কি তুমি জানো?" তখন ডাকাত বলল, "বাবা, আমার ভুল হয়ে গেছে। আমাকে মাফ করে দেন।" কিন্তু আকবর দরবেশ বলল, "ভুল মাফ করার আমি কে? ওপরওয়ালা সবার ভুল মাফ করে। তুমি তার কাছে বলো, উত্তর পেয়ে যাবে।" অনেকক্ষণ পরে আকবর দরবেশের পুরো রাস্তাটা ফাঁকা করে দেয় এবং সবগুলো মানুষকে খুলে ছেড়ে দিয়ে তাদের টাকা পয়সা সব কিছু বুঝে দিয়ে তারপরে তারা চলে যেতে থাকে। আর আকবর দরবেশকে পুরো বাড়ি আসার আগ পর্যন্ত তারা এগিয়ে দিয়ে যায়, যাতে করে তাদের কোনো রাস্তাঘাটে কোনো সমস্যা না হয়। তাকে এতটাই মানুষ ভালোবাসতো, ডাকাত, চোর সবাই তাকে ভালোবাসতো এবং তার কথা সবাই মেনে চলতো। কারণ সে সবসময় মানুষকে ভালো পরামর্শ দিয়ে এসেছে, ভালোর জন্য পরামর্শ দিয়েছে। কারণ আকবর দরবেশের মতো মানুষ পাওয়াটা এই সমাজে হয়তোবা বড় একটা মুশকিল ব্যাপার। এছাড়াও আকবর দরবেশের কিছু আরও ঘটনা ছিল আমার কাছে। আমি সেই ঘটনাগুলো প্রকাশ করতে চাচ্ছি। আকবর দরবেশের একটা ঘটনা আপনাদের না বললেই নয়। ঘটনাটা হচ্ছে, আকবর দরবেশ একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল। যাওয়ার পর সে বাসায় আসে। বাসায় আসার পরে সে যখন বিশ্রাম নিচ্ছিল, মজিদ তার পাশেই বসেছিল। এমন সময় একটা লোক আসে তার কাছে। তার কাছে এসে বলে, "আপনি কি আকবর দরবেশ?" সে বলে, "হ্যাঁ, তোমাকে কে পাঠিয়েছে?" তখন বলে, "আমাকে একটা ছেলে পাঠিয়েছে।" তারপর বলে, "ছেলেটার কি খুব জ্বর এসেছে?" সে বলে, "হ্যাঁ, আপনি কিভাবে জানলেন?" মজিদ তখন কথাগুলো আগামাথা কিছুই বুঝতে পারছিল না। তারপরে বলে, "আমাকে ওই ছেলেটা বলেছে আপনাকে আমাদের বাসায় নিয়ে যেতে।" আকবর দরবেশ বলে, "আমাকে তোমার বাসায় যাওয়া লাগবে না। তুমি এই ছেলেটাকে নিয়ে এসো।" কিন্তু আকবর দরবেশ যেতে চাচ্ছিল না। এক প্রকার তার উপর প্রচুর জোর করা হয়। কিন্তু তারপরেও সে যায় না। সে বলে, "ওই ছেলেকে এখানে আনো।" কিন্তু কোনোভাবেই তারা আকবর দরবেশকে ছেড়ে যাবে না। কিন্তু আকবর দরবেশও আবার সেখানে যাবে না। এরকম কথা একটা চলছিল। এমন সময় সে বলে উঠল, "ওই ছেলে এখানে আসবে।"
অনেকটা জোর করেই বলেছিল যে তোমাদের ডাকতে হবে না বা আমাকেও যেতে হবে না, ওই ছেলে এখানে আসবে, তুমি এখানে বসো। তারপর আকবর দরবেশ হঠাৎ করে যেন চুপ হয়ে গেলেন। চুপ হয়ে গিয়ে একটা কি যেন মনে মনে জপ করতে থাকলেন। তারপর শুরু হলো এক অভিনব কায়না। তারপর আমি ঘন্টাখানেকের মধ্যেই দেখি একটা ছেলে এসে আমাদের কাছে হাজির। তখন ওই লোকটা জিজ্ঞেস করলো, যে লোকটা ডাকতে এসেছিল, তুমি এত তাড়াতাড়ি এখানে কিভাবে আসলা? সে বলল, আমি নিজেও জানি না আমি এখানে কিভাবে এসেছি। আমি শুধু জানি আমি বিছানায় শুয়েছিলাম, আমার মাথায় জ্বর ছিল, হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস আমার শরীরের উপর দিয়ে বয়ে গেল। তারপর থেকে আমি দেখতেছি আমি এখানে। তারপর বলল, তুমি সুস্থ হবে, তোমার কোনো সমস্যা হবে না। তুমি যে কাজটা করেছো এই কাজটা ঠিক করোনি। সে অসুস্থ ছেলেটা বলে, আমি কি কাজ করেছি? সে বলে, আজ থেকে প্রায় ১০ দিন আগে তুমি খেলতে গিয়েছিলে জমির এক কানিতে। মানে সেখানে তোমরা সবাই মিলে খেলাধুলা করছিলে। ছেলেটা বলে, হ্যাঁ, খেলছিলাম। তারপর তোমার কোনো কারণে তোমার প্রস্রাব করার দরকার পড়ে। তুমি প্রস্রাব করেছিলে, তাই না? সে বলে, হ্যাঁ, করেছিলাম। তোমার ওখান থেকেই সমস্যাটা হয়েছে। তখন বলে, আমি আমি তো যেখানে প্রস্রাব করার দরকার সেখানেই করেছি। তাহলে আমার সমস্যা হবে কোথা থেকে? সে বলছে, তুমি যে জমিতে প্রস্রাব করেছিলে, সেই জমিটা একজন শুয়ে আছেন। তার কথা হয়তোবা তোমরা কেউ জানো না। তিনি গায়েবী। তখন বলে, কি আমি করেছি? প্রস্রাব করেছি, আমার কি ভুলটা হয়েছে? তখন বলে, তুমি তুমি যেখানে প্রস্রাব করে আছো সেখানে শুয়ে আছে এক মুমিন ব্যক্তি। সে আল্লাহওয়ালা ছিল অনেক। সে ওখানে মারা যাওয়ার পর বহু বছর আগে ওখানে সে মারা যায়, তাকে ওখানে মাটি দেওয়া হয়। আর তুমি সেই কবরের উপর প্রস্রাব করে তার কবরটা করে দিয়েছো নাপাক। যার কারণে তুমি অসুস্থ হয়ে গেছো। তবে সমস্যা নেই, তুমি সুস্থ হবে। কিন্তু তার আগে ওই কবর যেখানে আছে ওই জায়গাটায় তুমি যাবে। দেখবে তোমার পায়ের একটা দাগ আছে ওখানে। জাস্ট গোড়ালির নিচু দাগটা ২ পায়ের একসাথে আছে। তুমি সেখানে যাবে এবং সেখানে গিয়ে সেখান থেকে ১ হাত দূরে থেকে একটা কবরের আকৃতি করে তুমি একটা ঘর দাগাবে। তারপর সেখানে মাটি দিয়ে উঁচু করে দিবে। এরপরে ওখানে একটা লাল ফ্লাগ লাগায় দিবে। তারপরে তুমি ওখান থেকে চলে আসবে। তারপর তুমি ধীরে, ধীরে সুস্থ হবে ইনশাআল্লাহ, আর কোনো সমস্যা হবে না। তারপরে সে একটা পানি পড়া দেয়। পানি পড়া খাওয়ার পরে তারা সেই কথা অনুযায়ী ওখানে গিয়ে দেখতে পায়। পরে যখন আ মজিদ জিজ্ঞেস করে, হুজুর কি হয়েছিল এই ছেলেটার সাথে? তখন বলে, ওখানে এক মুমিন ব্যক্তির কবর দেওয়া হয়েছিল অনেক আগে। কিন্তু অযত্ন অবহেলায় কবরটা মিশে গেছে। যার কারণে ওখানে কৃষকেরা ফসল ফলায়, অনেকে আবাদ করে। এগুলো করার কারণে ওই জায়গাটা একদম মিশে গেছে। কিন্তু ওই জায়গাটা নাপাকে ছিল না। কিন্তু এই ছেলেটা গিয়ে ওই কবরের উপরে প্রস্রাব করে দেওয়াতে ওই জায়গাটা নাপাক হয়ে যায়। আর মুমিন ব্যক্তিরা নাপাক জায়গায় থাকতে পছন্দ করে না। যার কারণে ওই ছেলেটার জ্বর এসেছে। আর ওই ছেলে আমার দেখা পেল কিভাবে, এটা জানতে চাচ্ছিস? সে বলে, হ্যাঁ, সেই পাবনা থেকে আপনার খোঁজ কেমনে পাইল? বলে রাখা ভালো, সে এসে তার পরিচয় দিয়েছিল সে পাবনা থেকে এসেছে। তখন আবার সে কথা অনুযায়ী পাবনার খোঁজ খবর নেওয়া হয় যে কি হয়েছিল সেদিন ওইখানে। তারপরে পাবনা সে যখন ওই ছেলেটা বলেছে যে এখানে যান, এখানে এক কবিরাজ আছে, তাকে গিয়ে বললে আমি সুস্থ হব। তারপরে আমাকে আরেক জিনিস আমাকে বলে যায় যে এই রুগীটা আসবে, তাকে এই কাজ করতে বলবে। সে কথা অনুযায়ী আমি বলছি, কারণ বাকিটা ভালো করা আল্লাহর উপর। তারপরে কয়েকদিন পর ওই রুগীটা আসে। আসার পরে হ্যাঁ, দেখা যায় যে সে একদম সুস্থ, আর কোনো সমস্যা নেই। আর সে তার কথা অনুযায়ী কাজ করেছে। ওই জায়গাটা একটা কবরের মতো করে রেখেছে, যাতে করে কেউ আর এরকম কিছু করতে না পারে। বা তোমরা ছেঁড়াছাড়ি হবে এইরকম একটা সম্পর্ক, তাই না? আমি তাকে বললাম, হ্যাঁ। তোমাকে কে বলল? বলল যে তোমার আম্মু আমাকে বলেছে। তারপরে
আমরা তোমাকে অনেক খোঁজাখুঁজি করার পর যখন কোথাও পাচ্ছিলাম না, আমরা শহরের দিকে খুঁজতে যাই। কিন্তু তুমি বাগানে পড়েছিলে সেটা আমরা কেউ জানতাম না। তারপর একটা পথচারী এসে বলে, "এই বাগানে এখানে কে পড়ে আছে? একটু দেখেন তো।" তারপর আমরা গিয়ে দেখি তুমি ওখানে পড়ে আছো। তোমার চোখগুলো একটু খুলে দেখি, তোমার চোখগুলো একদম টসটসে লাল হয়ে গেছে। তারপর আমরা সবাই মিলে আন্দাজ করি যে তুমি নেশা করেছো। তারপরে আমরা তোমাকে মেস মালিকের বাসায় নিয়ে যাই, যার কারণে মেস মালিক তোমার উপর এত ক্ষিপ্ত হয়েছিল। তখন আমি বুঝতে পারলাম যে আসলে মেস মালিক আমার সাথে এইরকম খারাপ ব্যবহার করার কারণ কি। কিন্তু আসলে আমি তো এসব কিছু করি নাই। আমি সবাইকে যখন এই কথাটা বোঝাচ্ছি, কিন্তু কেউ আমার কথাটা ধরছেই না। আমি যেন এসব করেছি, তারা এইটাই বিশ্বাস করছে। যাই হোক, অনেক কিছু বলার পরে পরের দিন আমি মেস মালিকের কাছে যাই এবং আমার ভুলের জন্য তার কাছে অনেক অনুরোধ করি। বলি, আমার বাসায় বলার দরকার নাই, আপনি এসব বলিয়েন না। মেস মালিক অনেকটা গম্ভীর ভাষায় বলল, আচ্ছা ঠিক আছে, বলবো না, কিন্তু নেক্সট টাইমে যেন এইরকম কোনো কাজ না হয় আমার এই ম্যাচে। আমি তাকে বললাম, হ্যাঁ ঠিক আছে, আমি যথেষ্ট চেষ্টা করব এরকম যেন কাজ না হয়। তারপর সেদিন আর পড়াশোনা আমার হলো না। তার দুদিন পরে আমার পরীক্ষা। পরের দিন একটু পড়তে বসলাম, হঠাৎ করে আমার মাথা ব্যথা শুরু হলো। মাথা ব্যথা শুরু হওয়ার এক পর্যায়ে আমি শুয়ে পড়লাম। হঠাৎ করেই আমি আচমকা দেখি আমার সেই বউ, সে আমার কাছেই বসে আছে আর বলছে, চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। তারপরে আমি আবার তার সাথে বাইরে চলে যাই। বাইরে চলে যাওয়ার পর সে আমার কাছে হঠাৎ করে আমার শরীরের উপর লাফিয়ে পড়ে। লাফিয়ে পড়ার পর আমাকে বলে, আমি এবার তোর জীবন নিব। আমি তাকে অনেকবার অনুরোধ করার পরেও সে আমাকে কোনোভাবেই ছাড়ছে না। তারপরে আর আমি কিছু বলতে পারি না। পরের দিন আবার আমি আমাকে আমার ম্যাচের রুমে দেখতে পাই। রুমে দেখার পরে আমি অনেকটা হতভম্ব হয়ে যাই। তারপর ম্যাচ মালিক আবার রেগেমেগে বলে, তুমি আমার ম্যাচ থেকে এখন চলে যাবে। পাশাপাশি দেখি আমার বাবা মাও এসেছে। তারা অনেকটাই কাঁদো কাঁদো ভাষায় বলছে, বাবা তোর কি হয়েছে, আমাকে খুলে বল। আমি তাদেরকে কি উত্তর দেব এইটাই ভেবে পাচ্ছিলাম না সেই সময়। আমার সাথে কি হচ্ছে এসব। তারপর ম্যাচ মালিক আমার বাবা মাকে সব কিছু পুরো ঘটনা খুলে বলার পরে তখন আমার মা বাবা ডিসিশন নেয় যে তারা আমাকে বাসায় নিয়ে যাবে। কিন্তু আমার সেমিস্টারের আরও 2টা পরীক্ষা বাকি ছিল। তারপরেও অনেকটা ম্যাচ মালিকের বাধ্যতার কারণেই আমাকে বাসায় যেতে হয়। পরীক্ষা আর আমার দেওয়া হলো না। আমি কথা মতো আমার সাথে আমার মায়ের বাসায় চলে যাই এবং আমার বাবা আমাকে অনেক রাগারাগি করছিল। একটা মেয়ের জন্য এইভাবে নিজের জীবনকে নষ্ট করতে হবে? আমরা কি তোমাকে একবার বলেছি যে তুমি এসব করো? তারপরে আমি তাদের কোনো উত্তর দিতেই পারছিলাম না। আমি তাদেরকে বলছি আমি এসব ঘটনার কিচ্ছু জানি না। কিন্তু তারা ওই কথাটা আমার বিশ্বাসই করছে না। বাসায় আসার পর 2-4টা দিন আমার ভালোই কাটছিল। কোনো সমস্যা ছিল না। সব মিলিয়ে ভালোই কাটছিল। একদিন হঠাৎ আমার দরজার ভেতর সে আগের মতো 2-3টা টোকা শব্দ পড়ল। তারপর আমি একটু বাহিরে বার হলাম। বাইরে বের হয়ে দেখি কিছুই নেই। হঠাৎ করেই আমি দেখি আমার সেই স্ত্রী আমার সামনে দাঁড়িয়ে আমাকে বলছে, আমার জীবনটা শেষ করে তুমি এখন শান্তিতে থাকবে? তোমার কখনো শান্তি হবে না। আমি তোমাকে মেরে ফেলবো। আমি তাকে বারবার বলছিলাম, আমি এসব কিছু বুঝতেছি না, তুমি আমার সাথে এরকম করছো কেন? তারপর হঠাৎ করে সে আমার হাতটা ধরে আমার বাড়ির বাইরে ঠিক পিছনে একটা ঝোপ আছে বা জঙ্গল বলতে পারেন, ছোট একটা জঙ্গল, খুব বেশি বড় না, হতে পারে 20 শতক জমির উপর একটা জঙ্গল। জঙ্গলটা আমাদেরই ছিল, ওখানে বেশি বাঁশ ছিল। তারপর আমাকে ওইদিকে টেনে নিয়ে যায়। তারপর আমি আর কিছু বলতে পারি না। তারপরে আবার আমার জ্ঞান ফিরলে দেখতে পাই আমার মার উপর আমার বাবা অনেক রাগারাগি করছে। ছেলে আমার নষ্ট হয়ে গেছে, আরও অনেক খারাপ খারাপ কথা বলছে যে তোর ছেলে নষ্ট হয়ে গেছে,
তোর ছেলে আর ভালো হবে না, নেশা করে। কিন্তু আমি কারোর সাথেই নেশা করিনি বা আমি নেশার মধ্যেও যাইনি কখনো। ইভেন আমি একটা সিগারেটও খাই না কখনো। কিন্তু আমার সাথে এমন ঘটনা ঘটছে, কিন্তু সবাইকে যদি আমি বলছি এ কথাটা আমার কেউ বিশ্বাস করছে না। তারপর আমার আম্মুকে আমি এই বিষয়টা খুলে বলি। কিন্তু সেও বলছে, "হয়তো তোর মানসিক সমস্যা হয়েছে, যার কারণে তুই এরকম করছিস।" তারপরে আমি আর কিছু না বলে রুমে চলে যাই। তারপর ঘুম থেকে উঠি, শরীরটা একটু ব্যথা করছিল। যার কারণে আমার পাশের বাড়ির এক ছোট ভাইকে আমি ডাকি, আমার সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য। সে কেন জানি হঠাৎ করে কোথায় যেন চলে গেল। আমাকে কিছু বলল না। চলে যাওয়ার পর আমি দরজা লাগিয়ে যখন শুতে যাব, তখন আমি দেখি আমার বসার যে জায়গাটা আছে, মানে সোফাটা যেখানে আছে, সেখানে আমি দেখতে পাই কয়েকজন লোক ওখানে বসে গল্প করছে। আমি তাদের কাছে যেতেই তারা আমাকে ঠাস করে এক চর দিয়ে বসলো। আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। আসলে এরকম হচ্ছে কেন? তারপর আমি ঘরের লাইট জ্বালালাম। দেখলাম আর ওখানে কিছু নেই। কিন্তু যখন আয়নাতে দেখছি, তখন যেন আমার গালের উপর ৫ টা আঙ্গুলের দাগ একদম লাল হয়ে আছে। যেন কেউ সজোরে আঘাত করলে এইরকম হয়। তারপরে আমি এসব কিছু না ভেবে আবার শুয়ে পড়ি। রাতে আবার বিভিন্ন ধরনের স্বপ্ন দেখতে থাকি। কিন্তু এই স্বপ্নগুলোর কোনো মানেই খুঁজে পাচ্ছিলাম না। এসব কিছু হওয়ার পরে আমি আমার মায়ের সাথে সম্পূর্ণ ঘটনাটা আমি খুলে বলি। কিন্তু আমার বাবা বিশ্বাস করে না। এই ঘটনাটা আমার মা আমার বাবাকে বললে, বাবা বলে, "তোমার ছেলে নষ্ট হয়ে গেছে। তুমি এসব বিশ্বাস করো না। সে হয়তো এনিয়ে বেনিয়ে কিছু বলছে।" কিন্তু মায়ের মন তো আসলে সে আমার কথাটাই বিশ্বাস করেছিল। একদিন হঠাৎ আমার মা স্বপ্নে দেখে আমাকে যেন কেউ এসে গলা চেপে ধরে মেরে ফেলছে। হঠাৎ করে আমার মা চিৎকার করে ওঠে। তারপরে আমার বাবাও দেখি তার সাথে সাথে নাকি ওইরকম করে চিৎকার করে উঠেছিল। তারপরে আমার মা আমার বাবাকে বলে, "তুমি কি কিছু দেখেছ?" তখন আমার মা বলে, "আমি দেখলাম আমাদের ছেলেকে কে যেন গলা টিপে ধরে মেরে ফেলছে।" তারপরে এসব কিছু হওয়ার পরে আমার মা আমার বাবাকে যখন এসব বলে, আমার বাবাও ঠিক এই ঘটনাটা আমার মাকেও বলে। কিন্তু তারপরে এই ঘটনাটাকে তারা পাত্তা দেয় না। ভাবে যে তাদের হয়তোবা মনের ভুল। কিন্তু আমার মা এই বিষয়টা অনেক ডিপলি নিয়েছিল। নেওয়ার কারণে সেই বিষয়টা একটু ভালোভাবে দেখার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছিল। একদিন হঠাৎ আমি শুয়ে আছি, আমার মা আমাকে যেন দরজার কাছে এসে ডাকছে। আমি স্পষ্ট শুনতে পেলাম যে আমার মা আমাকে ডেকেছে। তারপরে আমি তাকে বললাম, "কোথায় যাচ্ছ?" আমার মা বলে, "তোর দাদি অনেক অসুস্থ। তোর দাদিকে দেখতে যাচ্ছি। যাবি নাকি? চল।" তো আমি বললাম যে, "এখান থেকে তো আমার চাচার বাড়ি যেতে ২ মিনিট সময় লাগবে। তুমি একাই যাও, আমি যাব না।" তো আমার মা আমাকে বলল, "না, চল ঘুরে আসি, তোর ভালো লাগবে।" তারপর আমি আমার মার পিছন পিছন যাচ্ছি। কিন্তু হঠাৎ করে আমি দেখি আমার মা আমার চাচার বাড়িতে না গিয়ে হঠাৎ করে বাঁশঝাড়ের দিকে যাচ্ছে। আমি তখন আমার মাকে বললাম, "তুমি কোথায় যাচ্ছ?" তারপর আমার মা বাঁশঝাড়ের ঠিক কাছে গিয়ে বাঁশগুলোর ওখানে বলছে, "তুই মরবি। তোকে মরতে হবে। তোকে আমি বাঁচতে দেব না।" আমি অনেকটা চমকে যাই। আমার মা আমাকে এরকম করে বলছে। তারপরে আমি মার কাছে গিয়ে যেই হাতটা ধরি, তখন দেখি সে হাতটা আর আমার মায়ের নেই, আমার স্ত্রীর হয়েছে। মানে আমার যাকে বিয়ে করেছিলাম তার হয়েছে। সে আমাকে হঠাৎ করে বলছে, "তোমাকে তো আমি বাঁচতে দেব না। তোমাকে যে মরতেই হবে।" তারপরে আমি ওখানেই জ্ঞান হারিয়ে ফেলি। তারপরে সকালবেলা আমি বুঝতে পারি আমি আমার মায়ের রুমে আছি। মা আমাকে নিয়ে অনেক কান্নাকাটি করছে। "বাবা, তুই এরকম করছিস কেন? তোর কি হয়েছে?" তারপরে কথা অনুযায়ী দিনকে দিন আমার শরীর যেন শুকিয়ে যাচ্ছে। কোনো কিছু খেতে পারছি না। মাঝে মাঝে জ্বর আসে। জ্বর আসলে আবার বিভিন্ন ডাক্তার আসলেও
এটা আসলে কোনোভাবেই আমার ঠিক হচ্ছিল না। জ্বর হওয়ার কারণে আমাকে অনেকবার বড়, বড় ওষুধ দেওয়া হয়েছে। কিন্তু সাময়িক সময়ের জন্য আমার জ্বর ভালো হলেও কিন্তু পুরোপুরি কখনো ভালো হয় না। আমি আসলে এই বিষয়টা নিয়ে খুব ঘাবড়ে গিয়েছিলাম। আর আমার শরীর ধীরে, ধীরে যেন অকেজ হয়ে যাচ্ছে। তারপর আমি কয়েকদিন পর কারো সাথে চাইলেও কেন জানি কথা বলতে পারছিলাম না। আমি সবার সাথে কথা বলার চেষ্টা করি। কিন্তু আমার ভিতর থেকে কথা বার হয় না। এরকম পরিস্থিতিতে আমার মা বলে, "তোকে কাল তোর চাচার কাছে নিয়ে যাবো।" তার আগে বলে রাখি, আমার চাচা একটু জিন, হুজুর এসব বিষয়ে একটু বেশি বিশ্বাস করে এবং সে টুকটাক এসব কাজও করে। তার কথা অনুযায়ী আমার চাচার কাছে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার চাচা আমাকে দেখে বলে, "আমি আজকে তোমাকে কিছু বলতে পারবো না। তুমি ২ দিন পর আসো, আমি তোমাকে সব বলবো।" তারপর কিছু পানি পড়া আর একটা তাবিজ আমাকে দেয়। তাবিজটা নিয়ে আসার পরে আমার শরীরে লাগানোর পরে তখন আমি কি যেন ওগুলো আজে-বাজে কথা বলতে শুরু করেছিলাম। আমি ঠিক জানি না। কথাগুলো এরকম, "এর চাইতে বড় কোনো কারো কাছে নিয়ে গেলেও তোর ছেলেকে বাঁচাতে পারবি না। তোর ছেলেকে আমি মেরে ফেলবই।" এসব আমার কণ্ঠ যে সময় হালকা চিকন ছিল, কিন্তু সেই সময় আমি যখন কথা বলছিলাম, আমার কণ্ঠ নাকি অনেক মোটা হয়ে গিয়েছিল। আমার মা আমাকে যেভাবে বলেছে, আমি ঠিক সেইভাবেই আপনাদের লিখে প্রকাশ করছি। তারপরে ১ম দিন যাওয়ার পরে আমি পরের দিন রাতে অনুভব করি আমার শরীরের উপর কেমন জানি একটা হালকা ব্যথা অনুভব হচ্ছে। আমি ওঠার চেষ্টা করলেও উঠতে পারছি না। কেউ যেন আমার ঠিক বালিশের বাঁ পাশে শুয়ে আছে। তারপর আমি একটু চোখ ঘুরিয়ে দেখি ওখানে কিছুই নেই। আবার যখন আমি সোজা হয়ে শুলাম, তখন আবার দেখি আমি অনুভব করছি আমার বাঁ পাশে কেউ শুয়ে আছে। আবার যখন তাড়াতাড়ি করে তাকাই, হঠাৎ করে মাথাটা ঘুরে দেই, তখন দেখি দুটো লাল চোখ আমার দিকে দেখছে। আমি অনেকটা হতভম্ব হয়ে ওদিকে তাকাই, আর সাথে সাথেই ওই চোখ দুটো আর দেখতে পাই না। আমি ধীরে, ধীরে ভয়ে আমার আরও শরীরটা আটকে আসতে শুরু করলো। এমন সময় ফজরের আজান দিলে আর কোনো কিছু দেখতে পাইনি। তারপরে পরের দিনে আমাকে নিয়ে যাওয়া হয় আমার সেই চাচার কাছে। চাচা আমাকে বলে, "তুমি বাহিরে যাও, তোমার আম্মুর সাথে আমার কথা আছে।" আমার আম্মুকে নাকি সেই সময় চাচা বলেছিল, "তোমার ছেলের উপর কোনো জাদুমন্ত্র করা হয়েছে বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এই ব্ল্যাক ম্যাজিক এতটাই শক্তিশালী, আমি এটা কখনো করতে পারবো না।" তারপর আমার বাবাকে সেখানে ডাকা হয়। আমার বাবা আসে। বাবা আসার পরে আমার বাবাকে এসব যখন ঘটনা খুলে বলে, তখন আমার বাবা এসব বিশ্বাস করে নেয়। কিন্তু আমার চাচা এটা বিষয়ে অক্ষম ছিল, যার কারণে সে এটা করতে পারেনি। কারণ সেই জিনটা ছিল অনেক শক্তিশালী। সেই জিনটার কাছে চাচার জিনটা কোনোভাবেই পারছিল না, যার কারণে আমার তেমন কোনো উপকার করতে পারেনি। তবে আমার চাচা বলে, এ থেকে বাঁচার একটাই উপায় আছে। আমার এক পরিচিত চাচা আছে, ওর সম্পর্কে দাদা হবে, মানে আমার দাদা হবে সে। আমার দাদার সে ভালো বন্ধু ছিল। সে এরকম কাজ করে। তারপর অনেক চেষ্টা করার পরে আমরা সেইখানে চলে যাই। সেই দাদার কাছে চলে যাই। সে দাদা অনেক জাননেওয়ালা লোক ছিল। সে অনেক কিছু জানতো। আর এসব কালো ম্যাজিক সে অনেক ধ্বংস করেছে। তারপরে আমার চাচার কাছে দাদার কাছে যখন যাওয়া হয়, তখন আমার দাদা আমাকে বলে, "ঠিক আছে, আজকে তোমাকে আমি কিছু করতে পারবো না। সেদিন ছিল ২৫ তারিখ। তুমি সামনের মাসের ২ তারিখে আমার কাছে আসবা। তাহলে আমি এই বিষয়টা ভেবে দেখব। আর আমাকে কিছু সময় দাও।" এই বলে আমার দাদা ২ টা তাবিজ দেয়। একটা তাবিজ হাতে বাঁধার জন্য দেয়, আরেকটা বলে যে যেন আমার ঘরের ঠিক যেটা দরজা আছে, দরজার সামনে ঝুলিয়ে দেওয়া হয়। আমার ১ম তাবিজটা আমার দাদা আমার হাতেই বেঁধে দিয়েছিল। আর ২য় তাবিজটা আনার সময় হঠাৎ করেই তাবিজটা যেন কোথায় হারিয়ে ফেলে আমার মা। তারপরে আমার চাচাকেই যখন কথার বলে, তখন আমার চাচা বলে, "যাই হোক, একটা যখন হেরে ফেলেছ,
তাহলে দ্বিতীয় যে তাবিজটা আছে ওইটা তো আছে, কোনো সমস্যা হবে না, আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। তারপরে আমি যখন বাসায় আসি তখন নাকি আমি বলেছিলাম এসব ২-১টা তাবিজে আমার কিচ্ছু হবে না, আমি তোর ছেলেকে নিয়েই যাব। এসব যখন বলছিল আমার মা তখন হাউমাউ করে কাঁদছিল, বলছিল আমার ছেলেকে ছেড়ে দাও, কিন্তু সে বলছে তোর ছেলেকে যে মরতেই হবে। তারপরে সেদিন চলে যায়। পরের দিন আমি জানি না আমি অনেকগুলো নাকি বিষ খেয়েছিলাম। আমার মা যখন আমার ঘরের ভিতর আসে দেখে পুরো ঘরেই বিষের গন্ধ। এসব ঔষধ আবার ছিল আমার বাবার দোকানের। আমার বাবা কীটনাশক। আমি এসব ওষুধ খাওয়ার পরে তখন আমি আমার মাকে বলেছিলাম, এবার তোর ছেলেকে তো একটু ঔষধ খেয়ে দিলাম, পারলে বাঁচা তোর ছেলেকে। তারপর আমার মা চিৎকার চেঁচামেচি করে আমাকে অনেকভাবে তোলার চেষ্টা করে, কিন্তু সাথে কেউ ছিল না। বাবাকে ফোন দেয়, বাবা আসতে আসতে ওখানে 5 মিনিট সময় লেগেছিল। এদিকে আমার মুখ দিয়ে যেন ফেনা বার হচ্ছিল, কিন্তু আল্লাহর রহমতে ওখানে কিছু লোক যাচ্ছিল যারা রাস্তার কাজ করত। তারা হঠাৎ করে আমার মায়ের চিল্লাচিল্লি শুনে অনেকভাবেই জোর করেই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। অনেক চিল্লাচিল্লি করে আমাকে জোর করেই ডাক্তারের কাছে নিয়ে যায়, এবং ডাক্তারের কাছে নিয়ে গেলে আমার পুরো শরীরটা অশ করা হয় এবং সব বিষগুলো বার করা হয়। তারপর থেকেই আমার শরীর একটু স্বাভাবিক হতে শুরু করে, কিন্তু তার 2 দিন পরেই আমার শরীরে কোনো এক কারণে জানি শুধু ঝিঁকুনি দিতে শুরু করে। তারপরে আমি দেখতে পাই যে আমার সামনে কয়েকটা কালো ছায়া আমাকে বারবার দম আটকানোর চেষ্টা করছে। একটা পর্যায়ে আমার নিঃশ্বাস নাকি বন্ধ হয়ে গিয়েছিল। তখন শক দেওয়ার কারণে আমি আবার জেগে উঠি, কিন্তু আমার মৃত্যুটা তখন হয়নি। তারপরে আমার সময় আসে আমাকে সেই হুজুরের কাছে নিয়ে যাওয়ার, কিন্তু আমি অসুস্থ থাকার কারণে নিয়ে যেতে পারিনি। তারপরেও এক পর্যায়ে জোর করেও আমাকে ডাক্তার ওখান থেকে নিয়ে আসা হয়। পরের দিন আবার আমি অসুস্থ হয়ে যাই। অসুস্থ হওয়ার কারণে আবার আমাকে ডাক্তারের কাছে নিয়ে আসা হয়। ডাক্তার অনেকবারই অনেক ট্রিটমেন্ট দিচ্ছিল, কিন্তু আমার শরীরে কোনো ট্রিটমেন্ট কাজ করছিল না, কোনো ঔষধ কাজ করছিল না। শুধু আমার গা ঝিঁকুনি দিত, আর আমি অনেকটা নাকি কালো এবং ফ্যাকাশে হয়ে যেতাম। আমার ঠোঁটগুলো এতটাই কালো হতো যা বলার বাহিরে। এরকম অবস্থায় আমার শরীর দিনকে দিন আরও বেশি খারাপ হতে শুরু করলো। তারপর 2 তারিখে আমার ইচ্ছার বিরুদ্ধেই ওই অবস্থায় আমাকে নিয়ে যাওয়া হয় সেই দাদার কাছে। আমার দাদা বলে, আমি এসব কাজ বাদ দিয়েছি, কিন্তু তুমি আমার বন্ধুর নাতি দেখে আমি এই কাজটা করতে রাজি হলাম। তারপরে সেই কিছুক্ষণ পরে আমার দাদা বলে যে তুমি এখানে বসো। তারপর আমাকে ওখানে বসানো হয়। আমার শরীরটা অনেকটা ক্লান্ত ছিল। আমার আম্মু আমাকে ওখানে ধরে রাখে পিছন পাশে, আমি ওখানে বসেছিলাম। তারপর আমি যেখানে বসেছিলাম তার চারপাশে একটা সাদা দাগ বৃত্ত টেনে দেওয়া হয়। সেখানে আমার দাদা ওখানে আমাকে বন্দ করে রাখে। তারপরে আমার দাদা বলতে থাকে যে এর উপর অনেক বড় একটা কালো জাদু করা হয়েছে, আর কালো জাদুটা নিয়ন্ত্রণ করা হচ্ছে একটা শক্তিশালী জিন দ্বারা। এই জিনকে দমানো এতটাও সহজ নয়। আর এর উপর যে কালো জাদু করেছে সে একটা, তার মাথার চুল, তার কাপড়ের কিছু অংশ, এসব নিয়ে তার উপর কালো জাদু করা হয়েছে। আর কালো জাদু করার সময় 2টা খাসি বলি দেওয়া হয়েছিল এই শক্তিশালী জিনকে দেওয়ার জন্য এই বন্দি করা এই খাসিটা দিয়েই তার উপর কালো জাদু করা হয়েছে। একে মেরে ফেলার জন্য এসব করা হয়েছিল। কিন্তু আমার বাবা জিজ্ঞেস করে কে করেছিল এই কাজটা, কিন্তু আমার দাদা বলল এখন এসব ভাবার সময় নয়, এখন সময় তোমার ছেলেকে বাঁচানোর, নইলে তোমার ছেলেকে তুমি হারাতে বসবে। তারপর কথা অনুযায়ী আমার দাদা তোমাকে বলে তোমাকে কোনো এক হাট থেকে তোমাদের কাছে সময় থাকবে 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতর তোমাকে একটা খাসি আনতে হবে, একটা
কাফনের কাপড় আনতে হবে, তারপরে কিছু মোমবাতি আনতে হবে, আগরবাতি আনতে হবে, আর খাসিটা কিনতে হবে, 2টা খাসি কিনতে হবে, পুরোটাই এক দামে। এ কথা অনুযায়ী 1 ঘন্টার মধ্যে যেহেতু সব কিছু রেডি করতে হবে, আমার মামাও এসেছিল সেই সময়। আমার মামা, চাচা এবং আমার বাবা প্রায় ঘন্টাখানেকের আগেই, প্রায় 40 মিনিট 45 লেগেছিল এসব কিছু আনতে। তারপরে আনা হয় সব কিছু। কিন্তু আমি ওখান থেকে নাকি বারবার বলছিলাম, এসব করে কোনো লাভ নেই, আমি একে সাথে করে নিয়েই যাব। তুই যত বড়ই বড় ওঝা হোস না কেন, আমাকে এর কাছ থেকে ছাড়াতে পারবি না। আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি এর জীবন শেষ করেই এখান থেকে চলে যাব। তারপরে সে আমার দাদা বলে, দেখি তুমি কি করতে পারো। তারপরে সেই কাপড়, তারপরে শ্মশানঘাটের মাটিও লেগেছিল, শ্মশানঘাটের মাটি, তারপরে ওই খাসি, সব কিছু আনা হয়, সব কিছু ওখানে রাখা হয়। হঠাৎ করেই আমার দাদা বলে, এবার একটা খাসির চোখটা বেঁধে দাও সাদা কাপড় দিয়ে। দেওয়ার পরেই বলে, আমি যখন বলবো সাথে সাথেই তুমি খাসির গর্দানটা এক চোটে কেটে ফেলবে, আর একটা খাসি ফাঁকা থাকবে। সে কথা অনুযায়ী যখন জিনটাকে ডাকা হয়, তখন ওই জিনটা আসতে চাচ্ছিল না। বারবার ঘরের যেসব জিনিসপত্র ছিল সেগুলো যে কোনোখান থেকে ফেলে দিচ্ছিল, আর আমার শরীর থেকে বলছিল, তোরাকে বাঁচাতে পারবি না, যত চেষ্টাই কর, আসলে একে আমি নিয়েই যাব। এসব বলে সে বারবার যেন আমাদেরকে অন্যমনস্ক করার চেষ্টা করছিল। এমন সময় আমার সেই দাদা হুকুম দেয় আমার চাচাকে, তুমি এই খাসিটা বলি দাও। সাথে সাথে আমার দাদা একচোটে খাসিটা বলি দেয়, এবং সেই সাদা কাপড়ের যে অংশটুকু ছিল সেইটা সেই আরেকটা খাসির মুখে চেপে ধরে। সেখানে কিছু রক্তও লেগেছিল। তারপর ওই খাসিটা মারা যায়, এবং যে খাসিটা ছিল ওটা নাচতে শুরু করে আর লাফাতে শুরু করে। এমন সময় আমার শরীর থেকে যেন সব শক্তি বার হয়ে যাচ্ছিল, আমি নিস্তেজ হয়ে যাই। আমি বসতেছিলাম, আমার শরীরটা একদম নিস্তেজ হওয়া শুরু করে। এমন একটা সময় আমি কখনো ভাবতেই পারিনি। এই পরিস্থিতিতে আমি আমার শরীরকে হালকা অনুভব করলে আমার দাদা তখন বলে, ওকে এই বৃত্ত থেকে সরে নিয়ে যাও। তারপর পুরো জিনটা ওখানে সেই খাসির মধ্যে বন্দি হয়। তারপরে বলা হয়, তোকে কে এখানে এনেছে? সেই খাসিটা থেকে হঠাৎ একটা গম্ভীর আওয়াজে বলে, আমাকে ধরে রাখতে পারবি তো? আমার শক্তি সম্পর্কে তোর মনে হয় কম জানা আছে। তখন সেই দাদা বলে, দেখি তুই কেমন পারিস। তারপর তার হাতের কাছ থেকে একটা পানির বোতল বার করে। ওখানে জমজম পানি ছিল, পবিত্র পানি। যখন ওই খাসিটার উপরে ছিটিয়ে দেওয়া হয়, তখন খাসিটা বারবার চিৎকার করতে থাকে। ম্যা ম্যা শব্দ এত জোরে জোরে করছিল, কেউ যেন তাকে জোরে জোরে আঘাত করছে। তারপর পুরো ঘরটা একদম নিস্তব্ধ হয়ে যায়, কোনো শব্দ হয় না। তারপরে বলা হয়, আমার বাবা জিজ্ঞেস করে যে তার উপর কে কালো জাদু করেছিল, এই বিষয়টা সে নাকি জানতে চেয়েছিল। কিন্তু দাদা বলল যে এখন একটু তোমরা চুপ করো, আমি এর বন্দোবস্ত করি। তারপর সে একটা তার থলি থেকে একটা বোতল, কাচের বোতল বার করে। বোতল বার করার পর কিছু ছুরা কালাম পরার পরে সেই খাসিটার মুখ থেকে ওখানে বোতলের মুখটা ওখানে লাগিয়ে দেয়। দেওয়ার পরে সেখান থেকে কি যেন একটা সাদা ধোঁয়ার মতো ওখানে ভিতরে যায়। ভিতরে যাওয়ার পর সাথে সাথেই ওই বোতলটা বন্দি করে দেয় সেই জিনটাকে, তার কথা অনুযায়ী। তারপরে বলা হয় যে কে এই কালো জাদুটা করেছিল। তারপরে আমার দাদা বলে যে কিছুক্ষণ পরে এই রুমে একজন মানুষ আসবে, তোমরা কেউ ভয় করবে না, তোমরা চুপচাপ থাকবে, আসা মাত্রই তোমরা তাকে সালাম দিবে। তারপর কিছুক্ষণ পরে রুমের লাইট বন্ধ করে দেওয়া হয়, দরজাটা বন্ধ করে দেওয়া হয়। দরজার পাশেই হঠাৎ করে একটা শব্দ হয়। শব্দ হওয়ার পর দরজার ভিতরে একটা সাদা জুব্বা পরিহিত, লম্বা দাড়ি, এরকম একটা লোক প্রবেশ করে রুমের ভেতর। রুমের ভেতর প্রবেশ করার সাথে সাথেই
সবাই তাকে সালাম দেয়। সে অনেকটা গম্ভীরভাবে উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম। তারপরে বলা হয়, কে করেছে এই ছেলের উপর কালো জাদু? তখন সেই জিনটা বলে, তোর ছেলে বিয়ে করেছিল। তারা বলে, হ্যাঁ। তারপরে তোর ছেলের সেই স্ত্রী এখান থেকে চলে যায়, তাই না? তখন আমার মা বলে, হ্যাঁ, এরকম ঘটনা ঘটেছে। তারপরে আবার বলে, তোর ছেলের চুল, কিছু কাপড়ের অংশ আর শ্মশানঘাটের মাটি দিয়ে এই জিনকে বশ করে তোর ছেলেকে মেরে ফেলার জন্য এই খারাপ কাজটা করা হয়েছিল। তখন বলে, কে করেছে? আমার ছেলের বউ। কিন্তু জিনটা বলে, না, এটা করেছে ওর শাশুড়ি, কারণ সে তাকে পছন্দ করতো না। তোরা মেয়েটাকে খারাপ ভাবিস না, মেয়েটাতে এতে কোনো দোষ নেই। আমার মা জিজ্ঞেস করে, আমার ছেলের চুল, পোশাকের অংশ কোথায় পেল? তখন বলে, ওই মেয়েটার উপর আগে কালো জাদু করা হয়। কালো জাদু করার পরে ওই মেয়েটাকে যখন বশে আনা হয়, তখন এই মেয়েটাই তোর ছেলের শরীরের অংশ, কাপড়ের অংশ এবং মাথার চুল দিয়েছিল। এইটা দিয়েই তোর ছেলের উপর কালো জাদু করা হয়েছিল। এই কালো জাদুর প্রভাব আজকে এই পর্যন্ত চলে গেছে। তখন অনেকভাবে হতভম্ব হয়ে যায় আমার বাবা মা। তারা বলে, মানুষ এত খারাপ হতে পারে? আমার ছেলেকে মারার জন্য এসব কিছু করতে পারে? আমি আসলে বিশ্বাস করতে পারছি না। তখন বলে, সকল ঘটনা খুলে বলে। তো ছেলে প্রথম যেদিন কালো জাদু তোর ছেলের উপর প্রথম যেদিন কালো জাদু করা হয়েছিল, তোর ছেলে প্রথম দিনের লক্ষণটা ছিল, সে পড়াশুনো করতেছিল, একটা রুমের ভিতর ছিল, হঠাৎ করেই তার দরজায় টোকা পড়ে। তারপর থেকেই সে তোর ছেলে এরকম করা শুরু করে। তখন আমি অনেকটাই কথা শুনছিলাম। শোনার পরে আমি বলি, হ্যাঁ, আমার সাথে এরকম ঘটনা হয়েছিল। তোকে মারার জন্য অনেকবার নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ তোকে বাঁচিয়ে দিয়েছে। তাই ৫ ওয়াক্ত নামাজ পড়বি এবং আল্লাহর কথা স্মরণ করবি এবং আল্লাহকে মানবি এবং আল্লাহর সকল কাজগুলো করবি, কারণ তো একমাত্র আল্লাহই তোকে নিজ হাতে বাঁচিয়েছে। তারপরে জিনটা আরও বলে, কে কালো জাদু করেছে এইটা আমাদেরকে বলেন। জিনটাকে বলা হয়, তখন জিনটা বলে, ওর শাশুড়ি এর ওপর কালো জাদু করেছিল। কালো জাদু করে নিজের মেয়েকেও নিয়ন্ত্রণে নিয়েছে এবং তোমার ছেলেকেও মেরে ফেলার চেষ্টা করেছিল। সরাসরি মারলে হয়তোবা প্রমাণ থাকে, কিন্তু এরকম করে মারলে কোনো প্রমাণ থাকে না, যার কারণে তারা এই পদ্ধতিটা বেছে নেয়। মেয়ে কোনো দোষ নেই, মেয়েটার ওপর তোরা খারাপ কিছু ভাবিস না। মেয়েটা সত্যিই ভালো এবং মেয়েটা তোর ছেলেটাকে অনেক ভালোবাসে, কিন্তু কালো জাদুর প্রভাবের কারণে সে কিছু করতে পারেনি। যাই হোক, আজকে আমি চলে যাই, তোর ছেলে এখন আশঙ্কা মুক্ত। পরে আমি ধীরে ধীরে নাকি সুস্থ হয়ে যাই। আমার বাবা মাও পরিকল্পনা করেছিল তার ওপর উল্টো কালো জাদু করার, কিন্তু বাবা বলে, সে তার অনুযায়ী যেটুকু করা দরকার করেছে, কিন্তু আমরা সেই পাপের ভাগী হতে পারবো না। কালো জাদু মানুষের জীবন ধ্বংস করে, ভালো কিছু করতে পারে না কালো জাদু, তাই আমরা এসব করব না। তার দোষ যতটুকু করেছে তার বিচার হবে। আমাদের সন্তান সুস্থ আছে, এতেই আমরা খুশি, আর কিছু চাওয়ার নেই। তারপর আমি ধীরে ধীরে সুস্থ হই এবং এখন আমি সেমিস্টার শেষ করেছি। শেষ করার পরে আমার আর স্ত্রীর সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি, তবে আমার কখনো যোগাযোগ করারও ইচ্ছা নেই। কিন্তু একটা মানুষকে মারার জন্য এইরকম মানুষ একটা পন্থা নিতে পারে, আসলে এই বিষয়টা আমার অনেক খারাপ লেগেছে। এখন আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, সে তাদের ফ্যামিলিতে ভালো, আমি আমার ফ্যামিলিতে ভালো আছি। আমার এছাড়াও আরও কিছু ঘটনা শোনা আছে, যদি ভালো লাগে তাহলে আমি আপনাদেরকে পাঠাবো। আজকে এখান থেকেই শেষ করছি। ধন্যবাদ। যদি আমার ঘটনাটা সিলেক্টেড হয় তাহলে আমাকে জানাবেন, আমি নতুন আরেকটি ঘটনা আপনাদের অনুপ্রেরণা পাবো। ধন্যবাদ।